ওকে, তাহলে ডেট বলো দেখি। 9 তারিখ আজকে, নতুন সেটিং হয়েছে, লিখবো নাকি? 9/12/25। আমরা ফিজিক্যাল অপটিক্স তো পড়ছিলাম না, আমরা পড়ছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স পড়ছিলাম, ইন্ট্রোডাকশনও নয় এটা। আমরা পড়ছিলাম রিফ্লেকশন, রিফ্লেকশন অন কার্ভ সারফেস, অন স্ফেরিক্যাল মিরর। এটা মনে হয় পার্ট 3 হবে নাকি? পার্ট 3 না পার্ট 4? এর আগে কটা ক্লাস নিয়েছি? 3টে না 2টো? 2টো। জিওমেট্রিক্যাল অপটিক্সের 2টো ক্লাস হয়েছে, একটা হয়েছে প্লেন মিররের একটা ক্লাস হয়েছে, তারপরে আমরা স্ফেরিক্যাল মিররের শুরু করেছি একটা পার্টে। তার মানে আমাদের মেনলি হচ্ছে আজকের টপিক হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, থার্ড ক্লাস। আর টপিক হচ্ছে গোলীয় দর্পণে প্রতিফলন। ওকে, দেখো আমরা আগের দিন যে ক্লাসটুকু করেছিলাম সেখানে তোমার আমরা শুধুমাত্র একটা জিনিসই প্রমাণ করেছিলাম, যে একটা গোলীয় দর্পণে প্রতিফলন পড়ার সময় আহ, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি উত্তল হয় বা অবতল হয়, উত্তল বা অবতল দুই দুই রকমই হতে পারে। এবং মনে রাখার জন্য আমরা ধরেছিলাম অবতল মানে হচ্ছে এই দিকটা এরকম হবে, আর এইখানে ওপেকটা এই এই ওয়ান সাইডে হবে, আর উত্তলের ক্ষেত্রে এরকম হবে, এই দিকটা অপেক হবে। আলো এসে পড়বে তোমার এই সাইডটায়, এই সাইডটায় আলো পড়বে। ওপেক যেগুলো করছি সেগুলো অবশ্যই এরকম বাইরে থাকবে না, এগুলো একদম জাস্ট এই ধার বরাবর ওপেক আছে, এটা দেখাতে হবে যে ওপেকটা রয়েছে। ওপেক মানে অস্বচ্ছ, আলো এই দিক থেকে পড়বে, কারণ বিপরীত দিক থেকে আলো পড়ার কোনো মানে হয় না। সেদিকটায় তোমার কিছু একটা প্রলেপ থাকবে, যেটা অস্বচ্ছ মাধ্যমের প্রলেপ। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা উত্তল উত্তল দর্পণ বা অবতল দর্পণ পড়ার সময় আমরা দেখেছিলাম যে এই যে উত্তল বা অবতল যাই হোক না কেন, এটা একটা বড় স্ফিয়ারের অংশ। তার যে সেন্টার, সেই সেন্টারটাকে আমরা বক্রতা কেন্দ্র বলেছিলাম। আর এখানে যে গোল একটা ছোট অংশ, উত্তল দর্পণের ছোট অংশটা যদি নিচে ফেলা হয় তাহলে দেখতে পাবো এরকম একটা গোল অংশ আছে। এই অংশটার যে সেন্টার একদম অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার নিলে এই বরাবর যদি আমি নিই, এই সেন্টারটাকে আমরা বলেছিলাম মেরু, এটাকে মেরু বলেছিলাম। আর এই জিনিসটাকে আমরা বলেছিলাম প্রধান অক্ষ। মানে যাই হোক না কেন, প্রথম আমরা প্রধান অক্ষটাকে আঁকবো। ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে প্রধান অক্ষ আঁকা। তাহলে মেরু, বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে প্রধান অক্ষ। এই তিনটে জিনিস আমরা কিন্তু ফার্স্ট প্রথমে আমরা দেখেছিলাম, এঁকেছিলাম। এবং এখানে আমরা বিভিন্ন ডেফিনেশন দিয়েছিলাম। ডেফিনেশনে আমরা পড়েছিলাম ফোকাস দূরত্ব কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে এটা আমরা পড়েছিলাম। যে প্রাইমারি ফোকাস যেটা হয়, সেটার যে মেরু থেকে দূরত্ব, যা দূরত্ব সবকিছুই কিন্তু আমরা মেরু থেকে নিয়ে ক্যালকুলেট করব। তারপর যদি কেউ অন্য কিছু দূরত্ব চায় তাহলে সেটা আমরা ক্যালকুলেট করে দেব। কিন্তু প্রাথমিকভাবে কোনো ক্যালকুলেশনের সময় যে কোনো দূরত্ব যখন গোলীয় দর্পণের ক্ষেত্রে হবে, তখন কিন্তু মেরু থেকে করব। এখানে যেমন অবতলের ক্ষেত্রে এইটা হচ্ছে মেরু, আমরা এগুলো ডিসকাস করেছি। আমি জাস্ট 2-3 মিনিট একটু রিক্যাপ করে নিচ্ছি। এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর প্রধান অক্ষটা হচ্ছে এটা। তো এই ফোকাস দূরত্ব আর রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্ব এফ,
এই দুটোর মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম, কিন্তু সেটা একটা স্পেশাল কেসে পেয়েছিলাম। সেই সম্পর্কটা হচ্ছে এফ এবং আর এর মধ্যে কি সম্পর্ক ছিল? আর এর সম্পর্কটা কি ছিল? এই সম্পর্ক ছিল তোমার এফ ইকুয়াল টু হচ্ছে R/2। এটা কোন ক্ষেত্রে হয়েছিল? কখন এটা হয়? কখন এটা হয়? এটা কি সব সময় হয়? সব গোলীয় দর্পণের জন্যই হবে? অ্যান্সার হচ্ছে না। সব গোলীয় দর্পণের ক্ষেত্রে এটা হবে না। কিন্তু এটা কখন হবে? যখন, মনে আছে না নাই? একদম তাই। যখন যে লেন্সটা আমরা নেব, লেন্সের উন্মেষ, লেন্স সরি, যে আহ, তোমার দর্পণটা নেব, সেই দর্পণের উন্মেষটা ক্ষুদ্র হবে। তো উন্মেষ ক্ষুদ্র হতে গেলে দু ধরনের হতে পারে। দু ধরন ভাবে আমরা উন্মেষটাকে ক্ষুদ্র করতে পারি। একটা হচ্ছে আমরা নিতে পারি যে ছোট একটা বড় অংশ নিলাম, কিন্তু তার কার্ভেচারটা খুব কম, রেডিয়াস অফ কার্ভেচার অনেক বেশি হলে অনেক দূরে সেন্টার থাকবে, তখন উন্মেষটা ক্ষুদ্র হবে। এক নাম্বার এটা হতে পারে। বা আমরা নিতে পারি একদম ছোট একটা, ছোট্ট লেন্স নিতে পারি, এইটুকু লেন্স নিয়ে নিলাম, এইটুকু গোলীয় লেন্স এইটুকু নিলাম, তাহলে সেক্ষেত্রে এইটাও যদি সেন্টার হয়, তাও কিন্তু অ্যাঙ্গেলটা মেনলি হচ্ছে এই যে কৌণিক উন্মেষ, এই কৌণিক উন্মেষটা আমাদের কম করতে হবে। রৈখিক উন্মেষ কিন্তু নয়। রৈখিক উন্মেষ কিন্তু সবসময় তোমাকে সঠিক আইডিয়া কিন্তু দেবে না। রৈখিক উন্মেষ কাকে বলে? এই যে, এই যে টোটাল যে দৈর্ঘ্য, এই স্ট্রেট লাইনের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে রৈখিক উন্মেষ। এটা আমাদের কাছে কিন্তু, আমাদের জানতে হবে এটা রৈখিক উন্মেষ। কিন্তু আমরা কিন্তু কৌণিক উন্মেষের কথা বলছি এখানে। কৌণিক উন্মেষ যখন ক্ষুদ্র হবে, এটা আমরা পড়েছিলাম। এটা পড়ার পর আমরা কিছু ছবি এঁকেছিলাম, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সেখান থেকে ছবি আঁকার ক্ষেত্রে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ছবি এঁকেছিলাম, এবং অনেকেই তোমরা ছবি এঁকে পাঠিয়েছো, অনেকে ঘরে প্র্যাকটিস করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখো বাদবাকি যারা মানে প্রায় সবাই করে পাঠিয়েছো। এবার আমি সেক্ষেত্রে একটা ফান্ডা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আহ, যা কিছু পরিবর্তন আলাদা আলাদা চিত্র হবে শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণে অনেক কেস হবে। অবতল দর্পণের ক্ষেত্রে অনেকগুলো কেস হতে পারে, অনেক কেস হতে পারে, অনেক ধরনের কেস হতে পারে। অনেক ধরনের কেস মানে কি কোর্ট কেস? এগুলো কোর্ট কেস নয়। এই কেসগুলো হচ্ছে যে আমি কোথায় বস্তুটাকে রাখবো একটা দর্পণের সাপেক্ষে, এবং ইমেজটা কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এবং কেমন ধরনের হবে, সেটা সমশীর্ষ হবে নাকি সেটা উল্টো দিকে হবে, অবশীর্ষ হবে, তো এই সমস্ত ইনভার্টেড হবে নাকি একদম পুরো ইরেক্ট হবে, সেই সমস্ত জিনিসগুলো, তার সাইজ বেশি হবে না কম হবে, সেটা দর্পণের সাপেক্ষে উল্টো দিকে হবে না একই দিকে হবে, সেটা সৎ হবে না অসৎ হবে, এই ধরনের অনেক কেস কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে আছে। সেখানে আমরা অনেকগুলো ফান্ডা কেসগুলো আমরা, কয়েকটা কেস তোমাদেরকে আমরা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম করার জন্য। তার মধ্যে এইটা যদি আমার দর্পণ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে অনেক, সরি, এইটা যদি তোমার প্রধান অক্ষ হয়, তাহলে বস্তু এইদিকেই থাকবে। এইদিকে বস্তু রাখতে হবে, কারণ এইদিকে বস্তু রাখার, বাঁদিকে বস্তু রাখার কোনো কেস নেই এবং সেটার কোনো মানে নেই, কারণ সেদিকে প্রলেপ দেওয়া আছে। এবার বস্তু কোথায় কোথায় থাকতে পারে? এক নম্বর হচ্ছে বস্তু অনেক, আমি তিনটে চারটে কেস তোমাদের দিয়েছিলাম, যে এইটা ধরে নাও সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু ও, এটা হচ্ছে ফোকাস এফ, হ্যাঁ, প্রিন্সিপাল ফোকাস, যেটা হচ্ছে প্রধান ফোকাস, যেটা সেই সেই ব্যাপারটা বলেছিলাম। এবার এখানে আমি কিছু কেস দিয়েছিলাম, একটা হচ্ছে তার মানে এটার ডিস্টেন্স যদি ও এফ সমান, যদি আমরা ক্ষুদ্র উন্মেষ যদি ধরি, সেটা যদি এফ হয়, ওসি সমান হবে আর, আর আর সমান আমরা লিখতে পারি 2f। তাই আমি এখানে একবার একটা জায়গা, এটা এটা একটা কেস বলেছিলাম, এখানে একটা বস্তু রাখার জন্য কেস বলেছিলাম, এখানে বস্তু রাখার জন্য একটা কেস বলেছিলাম, একটা বলেছিলাম এখানে। এই তিনটে কেস দিয়েছিলাম। এছাড়াও আরো অনেকগুলো কেস হতে পারে, যেমন ধরে নাও স্পেশাল কেস হতে পারে এখানেই,
এখানে রাখলাম বস্তুটাকে, ফোকাসে রাখলাম বস্তু। আর একটা হতে পারে বস্তু অ্যাট ইনফিনিটি, অসীমে আছে একটা বস্তু, সেরকম কেকের এরকম কোন কেস, কিরকম কেস হতে পারে, যেমন ধরো সূর্য, সূর্যর যে আলোটা আসে সেটা প্যারালাল রে আসে, কারণ অনেক দূরে আছে। অ্যাকচুয়ালি প্যারালাল রে বলে তো এমন জিনিস হয় না, কোন একটা উৎস থেকে যখন আলো বেরোয় তখন সেটা তো চারিদিকে ডাইভার্জ করে বেরোয়, কিন্তু ডাইভার্জ করে বেরোলেও যদি আমরা অনেক দূরে সেটাকে দেখি, এই ডাইভার্জ করে যেটা আসছে, এর পাশেরটা যেটা আসছে, এই পাশেরটা যেটা আসছে, অনেক দূরে যদি দেখি তাহলে আমরা দেখবো এখানে মোটামুটি একটা সমান্তরাল রশ্মি আসছে। তো সেই রকম, তাহলে এই সমান্তরাল রশ্মি দেখে আমি বুঝতে পারবো যে এইটা যদি আমার বস্তু হয়, তাহলে সমান্তরাল রশ্মি যদি আমি আমার সামনে দিয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটা অনেক দূরে আছে, যেটাকে আমরা ধরে নিতে পারছি যে অনেকটা দূর, মানে ইনফিনিটিতে রয়েছে। তাহলে এইটা হচ্ছে কেস নাম্বার, এইটা একটা কেস অ্যাড হলো, এটা ধরে নাও কেস ওয়ান আমি বলছি। তাহলে এইটা হচ্ছে এই যে টু এফ এর উপর, এটা গ্রেটার দেন টু এফ যদি থাকে তাহলে এটা হচ্ছে কেস টু। এরকম বিভিন্ন ধরনের কেসে কিন্তু আলাদা আলাদা, এটা হচ্ছে অ্যাট টু এফ, তাহলে ইউ ইকুয়াল টু টু এফ, ইউ এর ভ্যালু বলছি, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে এইটা হচ্ছে ধরে নাও কেস থ্রি। এরকম ৩ নাম্বার কেস, এটা হচ্ছে তোমার ৪ নাম্বার কেস, কেস 4, যেটা হচ্ছে তোমার ইউটা হচ্ছে এফ এর চেয়ে বেশি কিন্তু 2f এর চেয়ে কম। এটা হচ্ছে তোমার কেস 5, এইটা হচ্ছে কেস 5, যেখানে হচ্ছে তোমার বস্তুটা ফোকাসেই আছে, তাহলে ইউ ইকুয়াল টু এফ। আর এইটা হচ্ছে কেস 6। তাহলে 6টা কেস আমার পেলাম, এবং 6টা কেসের ক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা চিত্র পাবো। এবং এই কেস 6টা হচ্ছে ইউ ইজ লেস দ্যান এফ। তাহলে আমি বস্তু কোথায় রাখছি, বক্রতা কেন্দ্রের সাপেক্ষে বা ফোকাস দূরত্বের সাপেক্ষে কত দূরে রাখছি তার উপর ডিপেন্ড করে কিন্তু 6টা আলাদা আলাদা কেস হয়। এখানে 6 কেসেস হচ্ছে, এবং তার ক্ষেত্রে 6 কেসেস, 6 ডিফারেন্ট কেস। আমি তো জোর করে কেস করতে পারি, কিন্তু সেগুলো আলাদা আলাদা ঘটনা ঘটলো না, তাহলে সেটা একই ধরনেরই সিমিলার কেস হয়ে যাবে, কিন্তু আমি বলছি 6টা আলাদা আলাদা কেস এখানে তৈরি হতে পারে। এবং সেই 6টা কেসের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট গুলো, মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এবং প্রতিবিম্বর ধরন, প্রতিবিম্বের অবস্থান, তারপরে হচ্ছে ধরন, এগুলো সব আলাদা, ধরন সব আলাদা, এগুলো সব আলাদা আলাদা হবে। সেই জন্য দেখো আমি আগের দিন তোমাদের 3টে কেস মনে হয় দিয়েছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে। সেই 3টে কেসের ক্ষেত্রে কিন্তু আমরা 3টে আলাদা আলাদা ছবি পেয়েছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সব সিমিলার কেস। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো চেঞ্জ হয় না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ডিফারেন্স, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন একটা দর্পণ যদি তোমাকে দেওয়া হয় সেটা উত্তল না অবতল, আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা সম্বন্ধে আমরা পরে ডিসকাস করব। তো এখানে দেখো, বস্তু যদি ইনফিনিটিতে হয় তাহলে প্যারালাল রে আসবে, প্যারালাল রে যদি আসে তাহলে কোথায় তৈরি হবে বলো? এখানের মধ্যে দেখো, তোমরা তো কেস টু করে নিয়েছো, এটা হচ্ছে ডান। কেস টু আমার হোমওয়ার্ক ছিল, এটা হচ্ছে ডান। কেস ফোর হচ্ছে ডান, হোমওয়ার্ক ছিল। কেস এইটা হচ্ছে ডান। আমাদের পড়ে রইলো ইনফিনিটি, একটা হচ্ছে টু এফ এ, একটা হচ্ছে এফ এ। তো এইগুলো আমরা একটু ছবি 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 ছক্কা এঁকে নিই। তাহলে হচ্ছে দেখো, বস্তু অসীমে, তাহলে এই যে এতগুলো ডিফারেন্স, এগুলো কোন কোন দর্পণের ক্ষেত্রে করছি প্রীতম বাবু? কোন দর্পণের ক্ষেত্রে এই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট কেস আমরা আলোচনা করছি? উত্তল না অবতল? একদম পালিয়ে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে। বিদ্যুৎ বলতে পারবি? অবতল দর্পণের ক্ষেত্রে তা ধরে নাও অসীমে বস্তু আছে, তাহলে এখান থেকে যে রে গুলো আসবে অসীম থেকে, সেই রেটা হবে প্যারালাল, এরকম প্যারালাল আসবে অসীমে যদি থাকে। আর একটা ধরে নাও প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে আসছে, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে যেটা যাবে সেটা আসবে এরকম করে ব্যাক করে যাবে।
আর এটা প্যারালাল যেহেতু আসবে, এটা যদি তোমার ফোকাস হয়, তাহলে আমরা জানি প্যারালাল হওয়ার পর সব ফোকাস দিয়ে বেরোয়, এটাও ফোকাস দিয়ে বেরোবে। তার মানে বস্তু কিন্তু এখানে এখানে ইমেজ আমি তৈরি করতে পারবো, এখানে হবে ইমেজ। তাহলে এটা একটা পয়েন্ট ইমেজ হবে। আর যদি পুরোপুরি একদিক থেকে মানে দুই দিক থেকেই আসে, তাহলে সেটা কিন্তু তৈরি হবে ফোকাসটা কোথায়? ফোকাসে তৈরি হবে, ইমেজটা কোথায় তৈরি হবে? ফোকাসে। ইমেজ মানে প্রতিবিম্ব। তাহলে সেক্ষেত্রে যদি রিয়েলি অসীমে থাকে, ইউ যদি ইনফিনিটি হয়, তাহলে ভি তখন হবে বস্তু প্রতিবিম্ব দূরত্বটা হবে তোমার তখন এফ এ। এটা ছবি থেকে আমরা পেলাম, পরে আমরা এগুলো ক্যালকুলেশন থেকেও আমরা বার করতে পারি। এটা ছিল কেস নাম্বার 1। কেস নাম্বার 3 যেটা ছিল, সেটা হচ্ছে যদি সি তে থাকে, ইউ ইকুয়াল টু ধরে নাও 2f, মানে বক্রতা কেন্দ্রেই রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এগুলো দেখো সবই কিন্তু আমি অবতল দর্পণ আঁকছি, উত্তল দর্পণে আঁকছি না, কারণ আমরা এক্ষুনি বললাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত জায়গায় বস্তু যদি আলাদা আলাদা রাখো, তাহলে তার জন্য প্রতিবিম্ব আলাদা 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 জায়গায় হবে, এটা ঠিক। কিন্তু সব ক্ষেত্রে ধরনটা একই, আলাদা আলাদা ধরন হয় না। তাহলে এখানে যদি দেখো, এটা যদি এটা যদি এফ হয়, আর এটা যদি 2f হয়, মানে হচ্ছে সি হয়, আর এখানে যদি বস্তু রাখা থাকে, কোন একটা বস্তু যদি এখানে রাখা থাকে, তাহলে আমরা জানি প্রতিবিম্ব অঙ্কন করার সময় দুটো আমরা ড্র করি। একটা হচ্ছে একদম টপ দিয়ে একটা এরকম করে প্যারালাল এনে ফেলি, আর একটা হচ্ছে আমরা আহ, এটা এটা আসবে তোমার এই বরাবর, আর একটা কোথায় আসবে, আর একটা হচ্ছে এখান থেকে কোন দিকে পাঠাবো? আচ্ছা, আর একটা কোথায় পাঠাবো রে? এটা আবার বারবার গন্ডগোল হচ্ছে। কোন দিকে? এফ দিয়ে? ঠিক ঠিক, এফ দিয়ে দুটো চাই আমার, যে কোনো দুটো করলেই হবে। এফ দিয়ে পাঠালেও হবে। এফ দিয়ে যদি আমি পাঠাই এই বরাবর, তাহলে এটা গিয়ে এরকম করে গেল। তাহলে এফ দিয়ে যদি আমি পাঠাই, তাহলে আমরা জানি আলো প্রত্যাবর্তক কাজ করে। যদি যেভাবে আমি অন্যান্য, যেটা ধরে নাও প্রতিফলিত রশ্মি যদি এফ দিয়ে আসে, তখন আপতিত রশ্মি যদি সমান্তরাল হয়, তাহলে আপতিত রশ্মি এফ দিয়ে গেলে প্রতিফলিত রশ্মিও সমান্তরাল হবে। তার মানে এইটা বেরোবে তোমার এই বরাবর, এরকম হবে। ঠিক, ঠিকই বলেছিস। তার মানে এরকম করে এই দাঁড়াবে। তাতে দেখা যাবে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এর হেডটা। তাহলে হেডটা হয়ে গেল নিচের দিকে, এবং সেটাও কিন্তু শীতেই তৈরি হলো। তাহলে এখানে এই ছবিটা তোরা দেখে নিস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আ- কেন্দ্রে যদি হয়, বক্রতা কেন্দ্রে যদি হয়, বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে, তাহলে তখন আমরা দেখতে পাচ্ছি ইমেজও বক্রতা কেন্দ্রেই থাকবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ, এই যে বস্তুর আর প্রতিবিম্বটা, এটা অবশীর্ষ হলো, মানে উল্টো হলো, অবশীর্ষ হলো, ইনভার্টেড হলো, উল্টো হলো, কিন্তু এদের সাইজ মোটামুটি সেম। তাহলে সাইজ সেম, সেম আকার, চেহারাটা একই ধরনের হলো, কিন্তু উল্টো হলো। এটা একটা কেস। আর ফোকাসে যদি রাখি তাহলে কি হবে? 3 নাম্বার, যদি ইউ ইকুয়াল টু এফ করি, তাহলে সেক্ষেত্রে এইটা ধরে নাও তোমার মিরারটা, এরকম 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 মিরার রেখে দিলাম। এইটা ধরে নাও তোমার আলোক কেন্দ্র, যাই থাকবে আগে আমরা এটা এঁকে দেবো। এই আলোক কেন্দ্র, এই সরি প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ধরে নাও সি। তাহলে এইখান থেকে এইখানে বস্তু দিয়েছি আমি, ফোকাসে বস্তু দিয়েছি এই কালারের, এই দিলাম ধরে নাও রেড কালারের, এটা হচ্ছে বস্তু। তাহলে আমরা জানি দুটো, এই নিচের পয়েন্টটা আমরা জানি, নিচের পয়েন্টটা এই অক্ষের উপরেই থাকে, সুতরাং ওটা নিয়ে চাপ নাই। আমরা টপটাকে নিয়ে ভাবি, টপটা থেকে প্রথমে তো আমরা একটা প্যারালাল ফেলবো, প্যারালাল ফেললে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, এরকম বেরিয়ে যাবে। আর একটা, এই আলোক কেন্দ্র দিয়ে আমাদের ফেলতে হবে। তার মানে আলোক কেন্দ্র
এই বরাবর যদি আমি ফেলি, এই বরাবর একটা রে ফেলি, তাহলে সেটা কিন্তু আলোক কেন্দ্র দিয়ে বেরোবে। এবং আমার ছবিটা খুব বাজে ছবি আঁকা হয়েছে, তাই এরকম বোঝা যাচ্ছে না। বেসিক্যালি এই দুটো হবে প্যারালাল। এরকম করে গিয়ে এটা প্যারালাল আসবে। তোমরা যদি আঁকো দেখতে পাবে এইটা হবে প্যারালাল। তার মানে এই প্যারালাল রশ্মি গিয়ে এরা মিলবে কোথায়? এরা মিলবে কোথায় প্যারালাল রশ্মি? অসীমে মিলবে। তাহলে তার জন্য ইমেজ, এইটা হচ্ছে বস্তু, ইমেজটা হয়ে যাবে অসীমে। এরা মিলবে কোথায় যদি বলি, তাহলে বলবো অসীমে মিশছে। তাহলে অসীমে যদি মিলে, তাহলে তোমার ভি হবে ইনফিনিটিতে। তার মানে দেখো রিভার্সিবল। এক দুটো কেস যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু দুটো বা তিনটে কেস মনে রাখলে আর তিনটে কেস কিন্তু ইজিলি আমাদের মনে থেকে যাওয়ার কথা। কারণ যা বস্তু যেখানে রাখছি, তার জন্য ইমেজ যেখানে তৈরি হচ্ছে, যদি আমি ইমেজটা ইমেজের পজিশনে যদি বস্তু দিয়ে রিপ্লেস করি, তাহলে যেখানে আগে বস্তু ছিল সেখানেই ইমেজ আমার হবে। এখান থেকেও আমরা প্রমাণ করতে পারি যে লাইট হচ্ছে রিভার্সিবিলিটি, যে লাইটের যে প্রপার্টি রিভার্সিবিলিটি, সেটাও কিন্তু আমরা তার সাপেক্ষে এই ছবিগুলো কিন্তু যুক্তি দিচ্ছে। লাইটের রিভার্সিবিলিটি যে প্রপার্টি, এই প্রপার্টি গুলো কিন্তু আমরা পাচ্ছি, এবং রিভার্সিবিলিটির সাপেক্ষে আমরা কিছু যুক্তি পাচ্ছি, কিছু চিত্র পাচ্ছি। এই হলো গল্প। তো এই ছবিগুলো দেখো, আমার ছবি, আমি বারবার বলছি, আমার ছবি আঁকাতে আমার একটু প্রবলেম হয়। আর বিশেষ করে আলোর ছবি বহু বছর পর আঁকলাম। তো এনিওয়ে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার এত যে কেস, আর তিনটে কেস তো তোমরা হোমওয়ার্ক হিসেবে পড়েছো। এত যে কেসগুলো হলো, বলো বলো। কোনটা? হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলে দিচ্ছি। ঠিক ওটা বলে দিচ্ছি তাহলে। দেখো, আর একটা যেটা, ওটা বলেই দিই আমি, বলে দিচ্ছি। দেখো, ইউ লেস দ্যান এফ, এই কেসটা, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? এটা এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কারণ, কারণ হচ্ছে এই ক্ষেত্রে তোমরা দেখেছো যে এই ক্ষেত্রে একটা অন্য ধরনের কেস হয়। এক্ষেত্রে সমশীর্ষ হয় প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি করে হয় আমরা এক্ষুনি দেখব। প্রতিবিম্ব সমশীর্ষ হয় এবং অসৎ হয়, অসৎ হয়। তা এবং আবার দেখি এনলার্জড হয়, বড় হয়। এই তিনটে প্রপার্টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে, ইন দিস কেস। কার ক্ষেত্রে? কোন দর্পণের ক্ষেত্রে? অবশ্যই এটা অবতল দর্পণের ক্ষেত্রে। কারণ আমরা জানি উত্তল দর্পণের ক্ষেত্রে প্যাটার্ন সব কিন্তু একই হয়। এটা আলাদা করে কেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সেটা আমরা এক্ষুনি আমরা ডিসকাস করব। দেখো, এটা ছবিটা যদি আঁকি, তোমরা অনেকেই এঁকেছো, তো এইটা যদি আমরা আঁকি, তাহলে দেখতে পাবে যে এরকম আমরা প্রথমে এটা আঁকবো, তারপরে এটাকে আঁকবো অক্ষ, তারপরে এটা মেরু ও, এটা হচ্ছে ফোকাস এফ, এটা হচ্ছে সি। এরকম আমি আঁকলাম। এবার বস্তুটাকে বসাতে হবে, এরকম কোন একটা জায়গায় বস্তুটাকে বসিয়েছি ফোকাসের আগে। তাহলে দেখো, এইটাকে যদি আমরা এখানে দিই, প্যারালাল যদি রে এখানে গিয়ে পড়ে, তাহলে আমরা জানি প্যারালাল রে গিয়ে ফোকাস দিয়ে বেরোবে। আর একটা, এই টিপটা আর একটা কোথায় যাবে? সি দিয়ে যাবে। বলো। হ্যাঁ, হ্যাঁ, একটা দিকে গার্ড হবে। এটা তো তোমার ওয়ান ডি নয়, এটা আমরা ছবি এরকম আঁকছি। বারবার ফিল করবে, দিস ইজ নট এ, দিস ইজ নট এ টু ডি থিং। এই যে দর্পণটা, দর্পণটা কিন্তু টু ডি নয়, দর্পণটা কিন্তু থ্রি ডি। কিরকম দেখতে? এই রকম দেখতে। অ্যাকচুয়াল দর্পণটা দেখতে কিরকম? এই রকম দেখতে। এইটাই প্রলেপ লাগানো আছে। এবার আমি যদি একদিকে বস্তু রাখি, সেই দিকটা না হয় গার্ড করলো করলো, বাদ বাকি দিক থেকেও তো আলো এসে পড়বে। বোঝা যাচ্ছে? হুম।
তাহলে আমাকে একটু খোঁজ খবর নিতে হবে। আমি আলো সম্বন্ধে খুব একটা স্পেশালিস্ট ই নই। যদি উনি বলে থাকেন, উনি ভুল বলবেন না। হি ইজ এ ভেরি গুড, মানে মানে ওনার কিন্তু নলেজ বেশ ভালো। যার নাম বললে তার নলেজ কিন্তু ভালো, তাকে আমি চিনি, এবং সে কিন্তু উল্টোপাল্টা কথা বলবে না, আশা করা যায়। তবে সম্ভবত আমি তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখি। সম্ভবত এরকমই তো ছবি চিরকাল এঁকে এসছি। বইয়ে নাই এরকম ছবি। হুম, ওই তো এঁকেছে তো, এঁকে দিয়েছে দেখো, আমি দেখতে পাচ্ছি, আমার তোমাদের বইও আছে। যাই হোক, ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, তাহলে আমাকে একটু জেনে নিতে হবে যে এরকম ছবি আঁকা যাবে কিনা। তবে আমার মনে হয় যে দিস ইজ নট আ কেস, 2D কেস, এটা 3D কেস। তো শুধুমাত্র একটা দিকের আলো যদি ওকে আটকেও দেয়, অসুবিধে কোথায় আছে? অন্য দিক থেকেও তো প্যারালাল, না যদি একটা পয়েন্ট হয় সেখান থেকে প্যারালাল টানতে গেলে ওখান থেকে তো একটাই লাইন টানা যাবে, সেখানে গিয়ে আটকাবে, অবস্ট্রাকশন হবে। খারাপ কিছু তো বলেনি। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এবং যেটা আমি ভাবছিলাম যে 3D দিয়ে একে আটকানো যাবে, সেটা কিন্তু আটকানো যাচ্ছে না। কারণ এটা যেহেতু একটা, যদি এটা এক্সটেন্ডেড বস্তু হতো, এটা যদি বড় বস্তু হতো, ধরে নে এরকম একটা লেন্স আছে, আর এখানে একটা ব্লক আছে ধরে নাও, এত বড়, তাহলে এখানে যদি ফোকাস হয়, তাহলে লাইট যদি এদিক দিয়ে যায়, তো পুরোটা মানে এখানে আটকে যাচ্ছে। কথা তো খারাপ কিছু বলেন, ঠিকই বলেছে। ঠিক আছে, এটা নিয়ে আমি ভাববো যে এরকম ছবি আঁকতে গিয়ে আহ মানে রে রে হিসেবে যেহেতু বলছি, রেটা তো আটকে যাচ্ছে, তাহলে কেন এটা আঁকা হচ্ছে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। মানে আমি কোনোদিন এটা এরকম করে ভাবিনি, কারণ আমি দিস ইজ নট, আই এম নট স্পেশালিস্ট ইন দিস। ওকে, তো যাই হোক, ঠিক আছে। তাহলে এটা আপাতত যেরকম সব জায়গায় আমরা পড়ছি সেরকম করেই পড়ি। আর একটা হচ্ছে এটার সাথে একদম পুরো আমি এটাকে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিয়ে এই দিক দিয়ে আলো পড়ছে, এই দিক দিয়ে রিফ্লেক্ট করে আবার চলে আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপসারী। অপসারী রশ্মি যদি হয়, তাহলে আমরা যদি এখানে চোখ রাখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এই দুটো কোনো একটা জায়গায় মিলছে বলে মনে হবে। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে সেটা অপসৃত হচ্ছে বলে মনে হবে। সো এইটা হচ্ছে ইমেজ, যে ইমেজটা কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি, বাট পর্দায় ফেলতে পারবো না। এবং এই ইমেজটা হচ্ছে, দেখো এইটা যেমন উপরের দিকে ছিল, এটাও উপরের দিকে আছে, সো ইট ইজ সমশীর্ষ, এবং পর্দায় ফেলা যাচ্ছে না বলে এটা হচ্ছে অসৎ। আর আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু এনলার্জড হয়েছে। তো দিস ইজ এ স্পেশাল কেস, যেটা নিয়ে কিন্তু আমরা আহ, মানে অন্যান্য মানে অবতল দর্পণ, উত্তল দর্পণের আর সাধারণ যে সমতল দর্পণ, তাদের ডিফারেন্স আমরা করতে পারি। কিন্তু এইখানে ছবি কেমন ভাবে আঁকবো না আঁকবো সেটা যাই হোক না কেন, তবে এটা ঠিক যে আমাদের চোখ যদি অন্য কোনো দিকে থাকে, তাহলে কিন্তু চোখ যদি একদম মানে মানে ওই বস্তু, চোখ যদি আমাদের গার্ড না করে, তাহলে কিন্তু আমরা কোন একটা বস্তুর কিন্তু এনলার্জড একটা ইমেজ আমরা পাই, পার্টিকুলারলি এই কেসে। সুতরাং ঘটনাটা ঘটে, এটা 100% শিওর। এবার আঁকবো কেমন করে সেটা নিয়ে আমি একবার ভালো করে দেখে তোমাদেরকে জানাবো। ওকে, প্রিয়ন্তন, ভেরি গুড অবজারভেশন অ্যান্ড ভেরি গুড আইডিয়া। উনি যেটা বলেছেন সেটাও কিন্তু ঠিকই বলেছেন। মানে ঠিক, মানে একটা বেশ কনসার্নের কথা বলেছেন, ঠিক ভুল বলছি না। আমি একটু পড়াশোনা করে তারপর বলবো। ওকে, নেক্সট দেখো, এইগুলো আমরা আঁকলাম উত্তলের জন্য। এবার অবতলের জন্য যদি আঁকি, অবতলের ক্ষেত্রে কেসটা হচ্ছে একটাই। অবতল দর্পণের ক্ষেত্রে একটাই কেস। সরি 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 সরি, অবতল তো হলো, এই একটাই জিনিস আমার বারবার গন্ডগোল হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস, সবাই রেগে যাচ্ছে তার জন্য। তো এই হলো ব্যাপার। তাহলে দেখো, এটা আমরা এই দিক দিয়ে যদি আমরা করে দিই, তাহলে এইটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে এঁকে দিলাম। এইটা হচ্ছে মেরু, এইটা হচ্ছে তোমার
ফোকাস, এইটা হচ্ছে তোমার কার্ভেচার, কারণ এই দিক দিয়ে কার্ভেচারের পার্ট, কিন্তু বস্তু তোমাকে এইদিকে রাখতে হবে। সরি, বস্তুটাকে আমাকে এখানে রাখতে হবে। যদি এরকম বস্তু আমরা রাখি, এত বড়ই রাখলাম, তাহলে আমরা একটা প্রথমত হচ্ছে একটা এরকম প্যারালাল রে ফেললাম, ফেললে সেটা ফোকাস দিয়ে যাওয়ার কথা, মানে ফোকাস দিয়ে যাওয়ার কথা না, এমন ভাবেই রিফ্লেক্টেড হবে, যেটা ছবি আঁকার সময় রিফ্লেক্টটা এমন করবে যেন ফোকাসের সাথে এটাকে টাচ করিয়ে দেবে, ডট 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 করে নিয়ে এই দিক দিয়ে বার করে দেবে। এটা একটা কেস। আর একটা, এইটাকে আমরা আলোক কেন্দ্র দিয়ে এই আলোক কেন্দ্র বলছি, এটাকে তোমার বক্রতা কেন্দ্র দিয়ে পাস করাবো। এইটা ডট 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 এদিকে গেল না, তাহলে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ব্যাক করবে, তাহলে এটা এইদিকে ব্যাক করলো, এটা এইদিকে ব্যাক করলো। এবার এই যে দুজন কাট করলো, এই জায়গাটাই কিন্তু ইমেজটা তৈরি হবে, ডট 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 থাকবে এটা, কারণ এটা হচ্ছে তোমার অসৎ। তাহলে অসৎ বিম্ব হচ্ছে অসৎ বিম্ব। আর সব ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এটা হবে, কারণ এ কাছে দূরে মানে এর উপর কিন্তু ডিপেন্ড করে না, অসৎ বিম্ব হবে এবং এটা সমশীর্ষ হবে, সমশীর্ষ হবে এবং ছোট হবে, ছোট হবে। তার মানে আমরা যে অবজেক্ট যেটা থাকছে, সেই অবজেক্টের সাপেক্ষে আমরা যে ছবিটা দেখছি সেটা কিন্তু বেশ ছোট দেখব। তাহলে আমরা তিনটে দর্পণ এখানে পেলাম, দর্পণ তিনটেকে আমরা আইডেন্টিফাই, কোনটা বলতো? না, ডট ডট, ডট ডটটা অ্যাকচুয়ালি আমরা দিই সেই জায়গায় যেখানে আলো পৌঁছাতো কিন্তু পৌঁছাতে পারেনি। তো হয়তো হ্যাঁ, তাহলে হয়তো ডট ডট দিলেও হয়তো চলে যেতে পারে, কিন্তু একটা লাইন যেহেতু, সেখানে আর কি ডট ডট দেবো, সেই হচ্ছে সমস্যা, বুঝলে? এনিওয়ে, ওটা আমি দেখে বলবো তোমাদেরকে, ওকে? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ, অলওয়েজ তোমার একটাই কেস হয়, একটা ধরনের কেস হয়, কেস হয়। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই আমরা চিনতে পারবো। তাহলে যদি প্রশ্ন করে যে তোমার কাছে একটা, ধরে নাও, উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণ আছে, একটা অবতল দর্পণ আছে, আর একটা সমতল দর্পণ আছে। এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করব কি করে? আলাদাভাবে আইডেন্টিফাই করব কি করে? তুমি বলবে স্যার এ তো বোঝাই যাবে, এইদিকে বক্রতা আছে এইদিকে বক্রতা আছে, অত সহজে কিন্তু বোঝা যায় না। আইডেন্টিফাই করব কি করে? কারণ কি, যখন উন্মেষ কম হয় তখন এটা প্রায় ফ্ল্যাট মনে হয়, কোনোভাবেই তুমি বুঝতে পারবে না যে হাত দিয়ে স্যার বুঝবো যে এটা উত্তল হয়ে আছে না অবতল হয়ে আছে বা সমতল হয়ে আছে, সেটা কিন্তু বুঝবার খুব ক্ষুদ্র উন্মেষের যে দর্পণগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওই হাত দিয়ে ফিল করা যায় না। কিন্তু হ্যাঁ, হাত দিয়েই করতে পারবো, যদি আমি খুব কাছাকাছি, ধরে নাও এটা উত্তল দর্পণ আছে, এটা যদি আমি কাছাকাছি আমি আঙুল রাখি, এখানে ধরে নাও আঙুল রাখলাম, তাহলে আমরা আঙুলটাকে বিরাট বড় আঙুল দেখবো এখানে, কারণ এইটা হচ্ছে ফোকাস, ফোকাসের আগে আমি যদি একটা আঙুল দিয়ে টাচ করি, তাহলে আঙুলটাকে আমি অনেক বড় দেখবো। অবতলের ক্ষেত্রে এ- হ্যাঁ, অবতল, তাহলে এটা অবতল করে দিলাম। না, বস্তু দিলাম তো, আঙুল দিলাম, এদিকে ঘষা আছে, এদিকে ইমেজ, ইমেজ পাবো যে, এফ এর আগে রাখলে কোথায় পাবো অবতলের ক্ষেত্রে? দেখো, ভুল করলাম? এবার ঠিক আছে তো? এই যে, যেখানে আঙুল লিখছি সেখানে আঙুলটা দিয়েছি, আঙুলের ছবি আঁকতে পারবো না তার জন্য, তাহলে এখানে আমি ছোট, ছোট একটা ইমেজ পাবো। তাহলে আঙুল, বড় মানুষের আঙুল দিয়ে ছোট মানুষের আঙুল যদি পাই, তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর উত্তল দর্পণে যেখানেই রাখিস তুই, উত্তলের ক্ষেত্রে যেখানেই তুমি রাখো ছোটই পাবে,
অবতলের ক্ষেত্রে যদি তুমি চেঞ্জ করতে করতে যাও, তাহলে তুমি ইমেজ ইমেজ কোথাও দেখতে পাবে না, কারণ পর্দায় ফেলে দেখতে হবে। শুধুমাত্র 0 to f এর মধ্যে যদি তুমি রাখো, তাহলেই তুমি কিন্তু ইমেজটা একদম তোমার সমশীর্ষ এবং এনলার্জড পাবে। আর যদি সমতল দর্পণ হয়, তাহলে এখানে আমি পাচ্ছি এনলার্জড এনলার্জড সমশীর্ষ সমশীর্ষ আর সমশীর্ষ এনলার্জ এবং অসদ। এখানে আমি পাবো শর্টেন্ড, একটু ছোট হয়ে যাচ্ছে, শর্টেন্ড সমশীর্ষ এবং অসদ। আর এমনি প্লেন মিরার যদি হয়, প্লেন যদি হয়, তাহলে এইদিকে তুমি আঙুল লিখলে, আঙুল যদি দেখাও, এরকম যদি সাইজ হয়, তাহলে এইদিকেও সাইজ তোমার তাই হবে। সেম সাইজ, সেম সাইজ আর অসৎ। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো, এই এই যে পয়েন্টটা থেকে ইজিলি বুঝতে পারবো এনলার্জড, শর্টেন্ড, সেম সাইজ। কখন? যখন খুব কাছে আঙুলটা নিয়ে যাব তখন। সেখান থেকে কিন্তু আমরা 3 থেকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, নেক্সট এবার আমরা এই সমস্ত জিনিস, আগের দিন যেহেতু ড্রয়িং করার সময় আমার খটোমটো খটোমটো লাগছিল, তো আমি প্র্যাকটিস করা হয়নি, কিন্তু আরেকবার দেখে নিলাম। তো দেখে নিয়ে এই ড্রয়িং গুলো যতটুকু যা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং তোমরা একটু প্র্যাকটিস করো। হয় এই ড্রয়িংটা যেটা করলে এখান থেকে যদি প্রশ্ন নাও পড়ে, কিন্তু এই ড্রয়িং গুলো করার বিভিন্ন পজিশনে যখন আমরা বস্তুকে রাখবো, তখন ইমেজটা কোন কোন পজিশনে সৃষ্টি হবে, সেটা সেটাকে যদি আমরা প্রপারলি বুঝতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রবলেম আমরা সলিউশন করতে পারবো। এনিওয়ে, নেক্সট হচ্ছে আমাদের এই অবতল দর্পণের বা উত্তল দর্পণের ফর্মুলাটাকে, ইউ, ভি, এফ, এদের রিলেশন বার করতে হবে। এটা সম্ভবত তোমাদের ক্লাস 10-এ ছিল, তাই তো? এখানে রিলেশনটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f। এটা প্রমাণ করাটা খুব ইজি। আমরা একটা জেনারেল কেস নিচ্ছি, ধরে নাও আমি অবতলটা যেহেতু খুব কমফোর্টেবলি আমার করতে পারি, তো অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি ছবিটা আঁকি, তাহলে এরকম করে গেল, গিয়ে এদিক দিয়ে ধরে নাও আমরা একটু প্রলেপ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা এখানে একটা প্রধান অক্ষ এঁকে দিলাম। প্রধান অক্ষ আঁকলে এখানে লিখলাম ও, এখানে লিখলাম এফ, এখানে লিখলাম সি। সাপোজ কোনো একটা জায়গায় একটা বস্তু এখানে দিয়ে দিলাম, কথার কথা। তাহলে এখান থেকে আমরা জানি এরকম প্যারালাল যদি আমি এঁকে দিই, তাহলে এইটা আসবে তোমার ফোকাস দিয়ে, ফোকাস যদি অন্যদিকে যায়, ফোকাসটাকে চেঞ্জ করে দেবো আমরা, এটা করে দেবো ফোকাস, এটা হচ্ছে ফোকাস। তাহলে এই বরাবর আসবে। আর একটা যদি এই টিপটা আমরা এই কেন্দ্র বরাবর নিয়ে যাই, আলোক কেন্দ্র বরাবর যদি নিয়ে যাই, তাহলে লেন্সটা যদি একটু বাড়িয়ে দিই, তাহলে পড়বে না। আলোক কেন্দ্র বরাবর নিয়ে গেলে ওই বরাবরই ব্যাক করবে, এই বরাবরই আসবে, কারণ সেন্টার, সেন্টার বরাবর গেলে একদম পুরোপুরি ব্যাক করে। তাহলে এখানে হবে আমার, এই কাটিং পয়েন্টে হবে ইমেজ। ওকে, এবার এই এই যে বস্তুগুলো, এটা যদি আমার বস্তুটার নাম হয় পি কিউ, তোমাদের বইয়ের যে আছে সেগুলো যদি নিই, তাই তাই নিচ্ছি, এটা পি কিউ। তাহলে দেখো পি এর যে পয়েন্ট এখানে হয়েছে পি, তাহলে এটাকে স্মল পি নিয়েছে বইয়ে, আর এটা নিয়েছে স্মল কিউ। এটা ও, এটা সি, সি ও এগুলো সব ঠিক আছে, পি কিউ ঠিক আছে, এফ ঠিক আছে। খালি এই পয়েন্টে যেখানে টাচ করেছে এটার নাম দিয়েছে এ, আর এ থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনেছে, অঙ্কন আছে এখানে একটা, আঁকতে হবে। আঁকতে কি হবে? এই যে এ বিন্দু আছে, এ থেকে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর একটা লম্ব টানতে হবে। লম্ব কি টানবো? লম্বটা এখানে নাম দিয়েছে এ বি। সুবিধা হবে, কোনো ইকুয়েশন যদি আমি ভুল লিখি, তাহলে সেগুলো ক্লিয়ার করা যাবে। লম্ব এ বি আঁকা হলো, এইটা অঙ্কন করা হয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে এই রিলেশনটা অ্যাকচুয়ালি হয়। সেটা করার জন্য যেটা আমরা করব, এখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, দেখো
একটা ত্রিভুজ হচ্ছে, আমি ত্রিভুজগুলো লিখছি ভালো করে দেখো, এইটা হচ্ছে সি, তাহলে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ এ বি এফ অ্যান্ড ত্রিভুজ এফ স্মল কিউ স্মল পি, এই দুটো ত্রিভুজকে আমরা দেখব। আর আরেকটা দেখব ত্রিভুজ পি কিউ সি অ্যান্ড ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি, বড় হাতের সি। এই দুটো ত্রিভুজ, এই যে এবিএফ মানে আমি এই ত্রিভুজের কথা বলছি, এফপিকিউ মানে আমি এই ত্রিভুজের কথা বলছি, আর এখানে এই ত্রিভুজের কথা বললাম আর এই ত্রিভুজের কথা বললাম। এই ত্রিভুজগুলো কেমন দেখতে গো? যদি তোমাকে কেউ কিছু ক্যালকুলেশন না করতে বলে, দেখে বলতে বলে, তাহলে তুমি এদিকে কি বলবে ত্রিভুজগুলো কেমন? হ্যালো 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 হ্যালো, অসম, কি বলবে? সর্বসম, সর্বসম হবে বিজিত, সর্বসম সব সমান মনে হচ্ছে, সর্বসম মানে সব সমান, এই সব সমকোণী ত্রিভুজ দুটো এবার সমকোণী তো বটে, সদিশ একই রকম দেখতে, কারণ তাদের অ্যাঙ্গেল গুলো সমকোণী তো ঠিকই, সমকোণী ঠিক, কারণ এই কোণটা সমকোণ এই কোণটা সমকোণ, এখানে তো অকাট্য, কিন্তু সর্বসম বললে কিন্তু আমি গলা টিপে দেবো। সর্বসম নয়, একটা ছোট একটা বড় কি করে সর্বসম হবে? সর্বসম হতে গেলে সব সমান হতে হবে, কিন্তু সদিশও এটা শিওর, কারণ দেখো এইটা এটা হচ্ছে বিপরীত বিপ্রতীপ কোণ, তারা সমান হবে। আর এইটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমান, আর ত্রিভুজের তো তিনখানাই কোণ আছে, তার মধ্যে দুখানা যদি সমান হয়ে যায় আর একখানা সমান হতে বাধ্য, তাহলে এটা সদিশও হবে। সিমিলারলি এই যে জায়গাটা সি কিউ পি, সিপি কিউ আর সিপি কিউ, এই যে ত্রিভুজটা, এরাও হবে সদিশ, এদের ক্ষেত্রেও একই কেস, এইটা 90 ডিগ্রি, এখানে এইটা 90 ডিগ্রি, একটা বিপ্রতীপ কোণ, আর অন্য দুটো কোণ তো সমান হতেই হবে। কোনটা লম্ব বলো? ঠিক, স্মল পি স্মল কিউ লম্ব হবে, হবে না? নাকি? না, আমি বাঁকা বস্তুর ক্ষেত্রে ক্যালকুলেট এখনো করিনি। বাঁকা যদি বস্তু থাকে তার ক্ষেত্রে বিস্তৃত হবে, সেজন্য সব থেকে সহজ যেটা, সেটা তোমাদের ছবি আঁকা হয়েছে। এখানে যদি বস্তু বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বও কিন্তু আলাদা ধরনের হবে। কতটা বাঁকা হবে, কতটা কি হবে না হবে, সেটা নিয়ে আমরা একটা মানে একটা টাইম আমরা কাটাবো, যে বস্তু যদি বাঁকিয়ে দিই তাহলে কি হবে। মনে রাখবে, বস্তু বাঁকিয়ে দিলে বস্তু একটা বিস্তৃত বস্তু হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তার ইমেজটা কিন্তু কেমন হবে সেটা নির্ভর করছে বস্তু কোথায় আছে এবং কত অ্যাঙ্গেলে বাঁকানো আছে, এটসেট্রা, এগুলোর। আমরা এখানে বাঁকা বস্তু ধরিনি, আমরা এখানে একদম সহজ সাধারণ সাদাসিধে, কোন রকম মনে কুট নেই পাপ নেই এরকম ধরনের একটা লম্ব, দণ্ডায়মান, অক্ষের উপর দণ্ডায়মান লম্ব একটা বস্তুর কথা আলোচনা করছি। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট। প্রথমত ইজি করে দিয়েছে উন্মেষটাকে ক্ষুদ্র করে, ভেরি ইজি করে দিয়েছে। তারপরে এই ইজির মধ্যে সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে এই ধরনের কেস। ওকে, আমরা কিন্তু বাঁকা বস্তুর ক্ষেত্রে পরে আমরা বুঝবো যে চাপটা অ্যাকচুয়ালি কতখানি, এবং ডাইরেক্ট ড্র করাটা টাফ কিছু নয়, সেটা আমরা কিন্তু এখানে ধরছি না। বোঝা গেল? তাহলে দেখো এখানে এই যে দুটো ত্রিভুজ, তাদের মধ্যে এইটা যদি আমি আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম দেখতে, এরকম দেখতে, যেখানে এই পার্টটা হচ্ছে দেখো এ বি এফ, আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। তাহলে আমরা এই অ্যাঙ্গেল সমান হয়েছে, তাহলে তার বিপরীত বাহু এই দুটো, এই বিপরীত বাহু নিয়ে আমাদের কোনো কাজ নেই। কিন্তু এই অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহু হচ্ছে একটা বিএফ আর একটা এফ কিউ। তাদের অনুপাত, তাদের অনুপাত বস্তুদ্বয়ের যে আকার, সাইজ, তাদের অনুপাতের সমান হবে। তার মানে এখান থেকে আমি সদৃশ যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এবি বাই পি কিউ, এই যে দৈর্ঘ্যটা, দ্যাট ইজ ইকুয়াল টু
বিএফ বিএফ বাই এফ কিউ, এটা আমরা লিখতে পারি। এটা কি লিখতে পারি না পারি না? হ্যালো হ্যালো হ্যালো, একটু বলো তাহলে আমার সুবিধা হবে। লিখতে পারি, ঠিক। তাহলে দেখো এইটাই জায়গায় আমরা কি লিখতে পারি, এই সদৃশটার জন্য এটা যদি ছবি আঁকি, এই পার্টটাকে আঁকবো, তাহলে দেখো এটা দেখতে হচ্ছে এরকম এরকম। এটা কি, এটা হচ্ছে দেখো কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এটা কিউ। তাহলে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা বিপ্রতীপ কোণ। তাহলে সেক্ষেত্রে দেখো এখানেও তাই, পিকিউ বাই পিকিউ, পিকিউ বাই পিকিউ, বড়টা বাই ছোটটা সমান আমি আবার লিখতে পারি কিউসি বাই সিকিউ, কিউসি বাই কিউসি, এরকম লিখতে পারি। আবার এই যে প্রথম যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এবি, সেই এবিটা দেখো পিকিউ আর এবি হচ্ছে সমান। তাহলে এই জায়গাটাকে আমরা আবার চেঞ্জ করে লিখতে পারি পিকিউ বাই পিকিউ সমান হচ্ছে বিএফ। আবার বিএফ টাকে লিখতে পারি ওএফ, কারণ উন্মেষ যদি খুব কম হয় তাহলে ও আর বি হচ্ছে পাশাপাশি বিন্দু। তাহলে এখানে উন্মেষ যদি কম হয়, এখানে আর একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হচ্ছে উন্মেষ ক্ষুদ্র, তাই তাই ও এফ যেটা, সেটা মোটামুটি বিএফ এর সাথে সমান। তাহলে বিএফ এর জায়গায় আমি লিখতে পারি ও এফ, এই জায়গাটা বিএফ এর জায়গাটায় আমি লিখতে পারি ও এফ, ও এফ বাই এফ কিউ। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, তাদের বাম পক্ষ দুটোতেই কিন্তু আমি অবজেক্ট সাইজ বা ইমেজ সাইজ পাচ্ছি, আর ডান পক্ষতে আমি কিছু ডিস্ট্যান্স পাচ্ছি, যেগুলো অক্ষে অবস্থিত ডিস্ট্যান্স, যেগুলো দিয়ে আমি বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এগুলোকে আমরা কন্ট্যাক্ট এবং কানেক্ট করতে পারি। তো সেই তার মানে আমাদের ফালতু ফালতু আর প্রতিবিম্বর হাইট নিয়ে আমার দরকার নেই। তাহলে দুটো যে হাইটের অনুপাত পেয়েছি, তাদের যে ডান পক্ষগুলো তাদেরকে ইকুয়াল করে দেবো। তাহলে ইউ ভি এফ এদের মধ্যে একটা সম্পর্ক আমরা পাবো। তাহলে সেটা যদি করি, তাহলে আমরা এখানে যেটা পাবো, এখানে যেটা পেয়েছি সেটা আমি আবার ছবিটা এঁকে দিচ্ছি। এই হচ্ছে ছবি। এখান থেকে আমরা পেয়েছি, 1 নাম্বার পেলাম পিকিউ বাই পিকিউ, ছোট পিকিউ সমান আমরা পেলাম কি, পিকিউ বাই পিকিউ সমান ওএফ বাই এফ কিউ, এটা একটা পেলাম ক্ষুদ্র উন্মেষ বলে, এই দুটো থেকে পেয়েছি। আর পরের দুটো থেকে কি পেলাম, পিকিউ বাই পিকিউ সমান আমরা পেলাম সিকিউ বাই সিকিউ, এটা পেলাম। তাহলে ডান পক্ষগুলোকে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা 1 এবং 2 এই দুটো থেকে আমরা কি পাবো, আমরা পাবো ওএফ বাই এফ কিউ সমান হচ্ছে সিকিউ বাই সিকিউ। এবার মজার ব্যাপার দেখো, এই যে এফ, এই যে ও এফ, ও এফ যে দূরত্ব, সেটা বেসিক্যালি ফোকাস দূরত্ব। প্লাস মাইনাস আমি পরে বসাচ্ছি, ফোকাস দূরত্ব। আর ও কিউ যে দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। প্লাস মাইনাস পরে বসাচ্ছি, প্লাস মাইনাস বসানোটা আমরা দেখব। ও কিউ যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব কত দূরে তৈরি হয়েছে তার দূরত্ব। ও বড় হাতের কিউ যেটা, এখান থেকে একদম এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে বস্তু দূরত্ব। আমরা সমস্ত দূরত্ব কোথা থেকে মাপি, বিজিত? দর্পণের ক্ষেত্রে
ও থেকে সেজন্য দেখো ও এফ ও কিউ লিখেছি। এবং সেই সেই যে দূরত্বগুলো সেগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে। আর একটা দেখো ও সি, এই যে দূরত্বটা ও সি যেটা, এটা হচ্ছে আহ, বক্রতা কেন্দ্র যেটা, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব। এবার মজা হচ্ছে এখানে কার্টেজীয় যে সাইন কনভেনশন সেটা আমাকে কাজে লাগাতে হবে। সেটাই কি বলেছে? সেটাই বলেছে আপতিত রশ্মি যেটা, সেটা ডিটারমাইন করবে যে দূরত্বগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে। যেদিকে আপতিত রশ্মি আসছে, যেদিকে আপতিত রশ্মি যেই দিক বরাবর যাচ্ছে, আমি মেরু থেকে দূরত্ব যদি তার সেই দিকেই মাপি, তাহলে আমরা বলবো সেটা পজিটিভ, সেই দূরত্বটা পজিটিভ। যদি আমরা বিপরীত দিকে মাপি, তাহলে হচ্ছে আমরা বলবো নেগেটিভ। এবার দেখো এখানে যে দর্পণটা আছে, সেই দর্পণটায় এইদিকে প্রলেপ লাগানো আছে, তাহলে রশ্মি নিশ্চয়ই এইদিকে আসবে, রশ্মি এইদিকে রশ্মি আসবে। তাই আমরা যদি বাম দিকে কোনো দূরত্ব মাপি ও থেকে, ও থেকে সব মাপি আমরা, ও থেকে যদি বাম দিকে কোনো দূরত্ব মাপি, তাহলে সে হবে পজিটিভ। কিন্তু ও থেকে যদি ডান দিকে মাপি, তাহলে সেটা হবে নেগেটিভ। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এটা ট্রু যে কোনো দূরত্বই আমরা এখানে যে কেসটা, সেখানে কোনো দূরত্বই কিন্তু আমরা বাম দিকে পাচ্ছি না। তার মানে এখানে সমস্ত দূরত্ব হবে নেগেটিভ। তাহলে ওএফ যেটা, সেটা হবে তোমার ফোকাস দূরত্ব, সেটা মাইনাস এফ। প্রতিবিম্ব দূরত্ব আমরা জানি ভি হয়, কিন্তু দূরত্ব মেপেছি ও থেকে কোন দিকে, ডান দিকে, রশ্মি কোন দিকে আসছে, বাম দিকে, বিপরীত দিকে, তাহলে এটা হবে মাইনাস ভি। আবার বস্তুর ক্ষেত্রে এখানে বস্তু আছে, বস্তুটা আছে মেরু থেকে ডান দিকে, রশ্মি আসছে বাম দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ। আবার ও থেকে সি, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব যেটা, সেটা হয় আর, ওসি হয় আর, কিন্তু এটাও আমি মাপছি ডান দিকে, রশ্মি আসছে বাম দিকে, তাহলে এটা হবে মাইনাস আর। এবার আর আমি আর নিয়ে কোনো কাজ নেই, আমরা সেই জন্য ক্ষুদ্র উন্মেষ তো অলরেডি ধরে নিয়েছি। তাই এখানে আর এবং এফ এর মধ্যে আমাদের রিলেশন তো অলরেডি রয়েছে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু টু এফ বা এফ ইকুয়াল টু আর বাই টু। সেই জন্য আর এর জায়গায় আমরা টু এফ যদি লিখে দিই, তাহলে এখানে পাবো মাইনাস টু এফ। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আমরা পেলাম, একটা ওয়েভ পেলাম। তাহলে আমাদের দরকার কি কি? আমাদের দরকার ওয়েভ, ওয়েভ আমরা পেয়ে গেছি মাইনাস এফ। আমাদের দরকার এফ কিউ, এফ কিউ মানে এইটুকু, এইটুকু দরকার। তাহলে এফ কিউ মানে কি? এফ কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ও এফ। তাহলে এখানে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটায় ও এফ বাই এফ কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ও এফ, এটা আমরা লিখতে পারি সমান সি কিউ। সি কিউ মানে এইটুকু, শুধু এইটুকু। আমরা জানি ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, মাইনাস ওসি লিখতে পারি এটাকে, তাহলে ও কিউ মাইনাস ওসি লিখতে পারি বাই কিউ সি মানে এইটুকু, সেটা হচ্ছে আমরা লিখতে পারি ওসি মাইনাস ও ছোট হাতের কিউ, এইগুলো লিখতে পারি। এই ডিস্টেন্স গুলো দেখো এখানে আমার সব জানা, ওসি জানা, ও কিউ জানা, ও ছোট হাতের কিউ জানা, ওয়েভ জানা, সব বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে আমি এখান থেকে যে সমীকরণটা পাবো, সেখানে দেখো ওয়েভ মানে হচ্ছে মাইনাস এফ বাই ও কিউ, ছোট হাতের কিউ, ছোট হাতের কিউ, ও কিউ মানে আমরা কি পেলাম এখানে মাইনাস ভি। সাইন কিন্তু গন্ডগোল করলে বিপদ। মাইনাস ও এফ, ও এফ মানে কি মাইনাস এফ, তাহলে মাইনাস অফ মাইনাস এফ ইকুয়াল টু ও কিউ, ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, মানে হচ্ছে মাইনাস ইউ মাইনাস ও সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্রের দূরত্ব পোলার পোল থেকে, তাহলে মাইনাস টু এফ বাই ওসি, ওসি মানে হচ্ছে মাইনাস টু এফ মাইনাস মাইনাস অফ মাইনাস হবে ভি। এটা করলে কি পাবো? এটা করলে আমরা যেটা পাবো অর মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ সমান ইউ প্লাস টু এফ বাই মাইনাস ইউ প্লাস টু এফ বাই মাইনাস টু এফ প্লাস ভি। এই হচ্ছে সমীকরণ, ঠিক? তাহলে এইটা এই এই লাস্ট সমীকরণটা কেউ লিখতে পেরেছিস? তার পরের পাতায় লিখবো মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ ডিভাইডেড বাই ইকুয়াল টু লেখা হয়েছে। তাহলে পরের পাতায় লিখছি
দেখো মাইনাস এফ বাই কি লিখলাম, মাইনাস ভি প্লাস এফ ইকুয়াল টু মাইনাস ইউ, সরি মাইনাস ইউ প্লাস টু এফ ডিভাইডেড বাই মাইনাস টু এফ প্লাস ভি, এটা পেয়েছি। এবার আমরা বর্গগুণন করে দিই, বর্গগুণন করলে কি আসবে, এটা মাইনাস মাইনাসে প্লাস টু এফ স্কোয়ার মাইনাস ভি এফ সমান এইটা হবে মাইনাস প্লাস ইউভি, আর এইটা হবে ভি এর সাথে আবার করতে হবে, তাহলে মাইনাস টু ভি এফ, এফ এর সাথে করলে আসবে মাইনাস ইউএফ, আর এটা করলে আসবে প্লাস টু এফ স্কোয়ার, টু এফ স্কোয়ার টু এফ স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো এটা ভিএফ, এটাও ভিএফ, ওইদিকে গেলে একটা কমে যাবে। সবগুলোকে ডান দিকে পাঠিয়ে দিই, ডান দিকে পাঠিয়ে দিলে কি পাবো আমি, আমি পাবো ইউএফ মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস ইউভি সমান হচ্ছে জিরো। এবার ইউভিএফ দিয়ে ভাগ করে দাও, তাহলে ডিভাইডেড বাই ইউভিএফ যদি আমরা করি, ভাগ করে দিই, তাহলে কি পাবো, ইউভিএফ দিয়ে ভাগ করলে এখানে পাবো ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ভি, এখানে পাবো মাইনাস ওয়ান বাই ইউ, আর এখানে পাবো প্লাস ওয়ান বাই এফ সমান পাবো জিরো। তাহলে এই মাইনাস গুলোকে ওইদিকে নিয়ে গিয়ে প্লাস হবে, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন পাবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ। এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণ যখন পেতে অঙ্ক করব, তখন কিন্তু সমীকরণটা অ্যাজ ইট ইজ আমরা সমীকরণ হিসেবে ব্যবহার করব। তারপর দূরত্ব টুরত্ব যা বেরোবে, সেই বেরোনোর পর সেগুলোকে আমরা তখন বুঝে সুঝে, যদি দেওয়া থাকে সবকিছু, তাহলে বুঝে সুঝে আমি পজিটিভ নেগেটিভ বসিয়ে বাদ বাকি আমরা ক্যালকুলেশন করব। তোমরা চেষ্টা করো, এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে একদম একই হবে। উত্তল উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা একবার প্রমাণ করো, দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এটা, এটা আমরা হোমওয়ার্ক দিলাম। যে কোনো একটা দর্পণের ক্ষেত্রে করলেই হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা ভালো করে এঁকে একই ধরনের দুখানা ওইরকম তুমি পাবে, কি বলে, সদৃশ ত্রিভুজ পাবে, এবং তাদের ক্ষেত্রে আমাদের ওই হাইটের অনুপাতগুলো কম্পেয়ার করে অ্যাক্সিয়াল ডিস্টেন্স, অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সে কনভার্ট করতে হবে, নিয়ে ওই অ্যাক্সিসের ডিস্টেন্স গুলোকে তুলনা করলে এবং তাদের ভ্যালু প্রপারলি যদি আমরা পুট করি, তাহলে ক্যালকুলেশনে পাবো। তাহলে এবার একটা কথা আমাকে বলো, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ, এই ইকুয়েশনে বিজিত আমাকে বলো তো দেখি, ইউটা কি, ভিটা কি, এফটা কি? ভেরি গুড, ভেরি গুড, ঠিক। তাহলে ফোকাস দূরত্ব, তা আমরা এরকম যদি লিখে দিই, সবাই জানে যে এই যখন আমরা দর্পণের কথা আলোচনা করব, তখন সমস্ত দূরত্ব কিন্তু পোল থেকেই মাপা হয়, সেজন্য আমরা পোল থেকে নাও লিখতে পারি। ওকে, সো দিস ইজ দ্য কার্টেসীয় রুল। এবার এই যে এই যে তোমার দূরত্ব দিয়ে আমরা যে ক্যালকুলেশন গুলো করলাম, এখানে কেউ কি ডাইরেক্ট বলতে পারবে, ধরে নাও একটা অঙ্ক কষলাম, একটা অঙ্ক কষে দেখা গেল, অঙ্ক কষে দেখা গেল এফ এর মান, এফ এর মান এসেছে পজিটিভ, তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারবে, কি সিদ্ধান্তে আসতে পারবে তোমরা বলো? এখান থেকে কি কোনো কনক্লুশন টানা যাবে? এটা একদম ঠিক কথা, এটা হবে উত্তল দর্পণ। কেবলমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস হয় পজিটিভ, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস হয় নেগেটিভ। কেন হয়? সেই একই জিনিস, পজিটিভ আর নেগেটিভ, আমরা যেদিকে আলো আসে, যেদিকে আলো আসে তার, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে আর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস, তাহলে ফোকাস দূরত্ব এখানে ইম্পর্টেন্ট, যেটা বলছি, ফোকাস দূরত্ব এটা হয় পজিটিভ
উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে, আর এটা হয় নেগেটিভ অবতল দর্পণের ক্ষেত্রে। কেন? ওয়াই? তার কারণ হচ্ছে যে যদি আমরা ছবি এঁকে দেখি, এটা ধরে নাও অবতল দর্পণ যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে তোমার মেরু, এইটা হচ্ছে মেরু, এখান থেকে আমরা দূরত্ব মাপবো। আর অবতল দর্পণ হলে এই বরাবরই তোমার আপতিত রশ্মি আসবে। এদিক থেকে তো আর যেদিকে প্রলেপ দেওয়া আছে তার পিছন দিকে তো আর বস্তু রেখে তো কোনো কোনো লাভ নেই। যেহেতু বস্তু ডান দিকে থাকবে, যেহেতু বস্তু ডান দিকে থাকবে, তাহলে আপতিত রশ্মি বাম দিকে আসতেই হবে। তাহলে আলো যেদিকে মেরু থেকে এই দিকে আমি ফোকাস পাই, লম্বভাবে গেলে এইটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তাহলে ফোকাসটা মাপছি কোন দিকে? ফোকাস দূরত্ব হচ্ছে ডান দিকে, আলোর বিপরীত দিকে। তাহলে আমরা জানি মেরু থেকে সেই দূরত্বটা হয় নেগেটিভ, যেটা আপতিত রশ্মি যেদিকে হয় তার বিপরীত দিকে মাপা হয়। তাহলে ইট ইজ অলওয়েজ নেগেটিভ, ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ। কিন্তু যদি তুমি উত্তল দর্পণের ক্ষেত্রে বলো এটা উত্তল, তাহলে সেক্ষেত্রে যদি তুমি দেখো এই দিকে বস্তু থাকবে, এই দিকে থাকবে বস্তু, তার মানে আলো থাকবে এই দিকে, আপতিত আপতিত রশ্মি থাকবে এই বরাবর, আপতিত রশ্মি থাকবে বাম দিক থেকে ডান দিকে। আর আমরা জানি এর তো ফোকাস এখানে হয়, যেদিক দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে যে পয়েন্ট থেকে, সেটাই তো এর ফোকাস। আর এইটা হচ্ছে তার পোল, তাহলে পোল থেকে তো আমি ডান দিকেই মাপছি, তাহলে এই দিকেই আমার এটা হচ্ছে ফোকাস দূরত্ব। যে ফোকাস দূরত্বটা আমরা পোল থেকে যেদিকে মাপছি সেদিকেই কিন্তু রশ্মি আপতিত হচ্ছে ওই দর্পণের উপরে। তাহলে সেই জন্য এটা হবে পজিটিভ ফোকাস, ফোকাস দূরত্ব। আর এটা হবে নেগেটিভ ফোকাস দূরত্ব। ভেরি গুড, একদম ঠিক বলেছো। এবার আমরা অঙ্ক কষার সময় আমরা কিন্তু যদি ফোকাস বেরিয়ে যায় পজিটিভ আর নেগেটিভ, সেখান থেকে আমরা শনাক্ত করতে পারবো যে কোন ধরনের লেন্স নিয়ে কথা বলছে। আর কোন ধরনের লেন্স যদি আগে থেকে বলে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোকাসের জায়গায় কিন্তু পজিটিভ নেগেটিভ আমাদের বসিয়ে নিতে হবে। সেগুলো আমরা অঙ্ক কষার সময় আমরা খেয়াল রাখবো। আপাতত একটু ছোট্ট আর থিওরি বাকি আছে, ওটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে ইমেজ কিন্তু সবসময় অবজেক্টের সাথে একদম যে সমান সমান আকারের হয় তা কিন্তু নয়। কখনো আমরা দেখতে দেখতে পাচ্ছি ইমেজটা একই দিকে হচ্ছে, একটু বড় হচ্ছে, কখনো কখনো দেখছি বিপরীত দিকে আবার সমান মাপের হচ্ছে, কখনো কখনো বিপরীত দিকে উল্টে ইনভার্টেড, আবার তোমার সাইজ ছোট হচ্ছে, কখনো কখনো ইনভার্টেড কিন্তু সাইজ বড় হচ্ছে। এই বিভিন্ন ধরনের কেস হচ্ছে। তাই একটা নতুন প্যারামিটার এখানে আনা হবে, যে প্যারামিটার ডিটারমাইন করবে যে যে অবজেক্টের সাপেক্ষে ইমেজটা কত গুণ বিবর্ধিত হয়েছে, বড় হয়েছে, ম্যাগনিফাই হয়েছে। তার জন্য তিন ধরনের বিবর্ধনের এখানে কিন্তু প্রভিশন আছে। তিন ধরনের, একটা হচ্ছে তোমার রৈখিক বিবর্ধন, একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, তিন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। দু নাম্বার হচ্ছে তোমার আহ এরিয়াল, এরিয়াল মানে হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, বিবর্ধন, এটা হচ্ছে এরিয়া কতটা বাড়লো সেটা। আর তিন নাম্বার যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অনুদৈর্ঘ্য বিবর্ধনটা যদি আমরা খুব ভালো করে ফিল করি, তখনই কিন্তু তুমি যে এই বাঁকা বস্তুর কেমন প্রতিবিম্ব হবে সেই ফিলিংসটা কিন্তু তোমার তখন আসবে, এই জিনিসটা কিন্তু তখন অ্যাড হবে। সো থিংস উইল বি কমপ্লিকেটেড। তাহলে দেখো এখানে জিনিসটা কি, আমি আমি সব অবতল দর্পণের ক্ষেত্রে ধরো আঁকছি, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেস হয়, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি দর্পণ হয়, এটা যদি আমার অ্যাক্সিস হয়, তাহলে সাপোজ এখানে এখানে আমার বস্তু আছে, সাপোজ এটা আমার বস্তু, আর সাপোজ আমার এখানে
ধরে নাও এখানে আমার তৈরি হলো ইমেজ, আমি আর ছবি আঁকছি না, কিভাবে কি হলো, এটা হচ্ছে ইমেজ বা বিম্ব বা প্রতিবিম্ব। তখন এই যে বস্তুটা, এই যে পি কিউ, আর এখানে যে কিউ আর পি হলো, এই পি কিউ, সরি, ছোট হাতের পি কিউ বাই বড় হাতের পি কিউ, এটাকে বলা হয় রৈখিক বিবর্ধন, মানে হচ্ছে এম। মানে মানে হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। সিম্পল একটা রেখা বরাবর পারপেন্ডিকুলার অক্ষের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কতটা সাইজ, সেই সাইজের অনুপাত কাকে আগে দেব, প্রতিবিম্বকে আগে দেব, আর তোমার বস্তু দূরত্ব, এটা হচ্ছে পিকিউটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্বর আকার, এটা হচ্ছে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের রৈখিক আকার, আকার, আর বড় হাতের পিকিউ হচ্ছে বস্তুর রৈখিক আকার। তাহলে আমরা এখানে বলবো আহ বিম্বের সাইজ, বিম্বের আকার বাই বস্তুর আকার, এটা হলো রৈখিক বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধন কখন আসবে? দেখো এইগুলো তো, এই যে লেন্স, এগুলো তো 2D নয়, এগুলো 3D। তা 3Dর সামনে আমি যেমন এই একটা লাইন বরাবর যেমন এর বিবর্ধন হলো, অন্যদিকেও তো বিবর্ধন হবে, এই বস্তুটা তো এই বরাবরও থাকতে পারতো। তার মানে বস্তুটার যে এরিয়া, এটা যে শুধুমাত্র আমি একটা অক্ষ বরাবর এঁকেছি, বস্তুটা তো এরকম এরকম বড় এক্সটেন্ডেড বস্তু হতে পারতো। এরকম বস্তু ধরে নাও যার এরিয়া হচ্ছে, এই এরিয়াটা ধরে নাও হয়েছে এ, এ হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে বস্তু। আর ধরে নাও প্রতিবিম্বটা, কথার কথা, এরকম বড় প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, বড় বা ছোট কিছু একটা হয়েছে, এটা ধরে নাও প্রতিবিম্ব, আমি কথার কথা আঁকছি, কোন রকম কিছু না ভেবেই আঁকছি। তার যে এরিয়া, সেই এরিয়াটা ধরে নাও এ প্রাইম। এখানে বস্তুর এরিয়া হচ্ছে আমরা ধরে নিলাম এ। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেটা যদি বিবর্ধিত হয়ে যায়, তাহলে সেটাকে ডিনোট করার জন্য একটা নতুন ক্ষেত্রীয় বিবর্ধন বললো, এটাকে বলা হয় এরিয়াল। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়াল মানে ক্ষেত্রীয়, বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন, রৈখিক মানে হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ছাড়াও একটা ভালো নাম আছে, দাঁড়াও, এটা হচ্ছে তোমার ল্যাটারাল বলে, লিনিয়ার বা ল্যাটারাল, ল্যাটারাল ম্যাগনিফিকেশন। এইটা হচ্ছে তোমার ক্ষেত্রীয় বিবর্ধন। তাহলে এ ক্ষেত্রফল বিবর্ধন ধরে নাও, মানে এটাকে আমরা এ প্রাইম বাই এ, বিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন, এটাকে আমরা নাম দিলাম এম প্রাইম, নতুন ম্যাগনিফিকেশন এম প্রাইম। আর একটা মজার বিষয় হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই যে বস্তুটা যাকে বলছি, তাকে তো শুধু যে তার এরিয়া আছে তা তো নয়, তার তো দৈর্ঘ্যও থাকতে পারে, তার তো দৈর্ঘ্যও থাকতে পারে। তাহলে বস্তুটা ধরে নাও এখানে এরকম করে এতটা বস্তু আছে, এটা হচ্ছে বস্তু, বস্তুর দৈর্ঘ্য, এটা বস্তুর দৈর্ঘ্য ধরে নাও আমি পেলাম এরকম। এবার তার সাথে সাথে প্রতিবিম্বর দৈর্ঘ্য হয়তো আমি এরকম পেলাম, ধরে নাও এরকম প্রতিবিম্ব সাইজ পেলাম, প্রতিবিম্বের দৈর্ঘ্য। তখন বলছে অনুদৈর্ঘ্য দিক দিয়েও কিন্তু একটা বিবর্ধন হতে পারে। সেই বিবর্ধন একের চেয়ে কম হতে পারে, তাহলে ছোট হবে। বিবর্ধন এক হতে পারে, তাহলে একই হবে। বিবর্ধন যদি একের চেয়ে বেশি হয়, তাহলে হবে তোমার বেশি। আর বিবর্ধন যদি নেগেটিভ হয়, তাহলে উল্টো দিকে হবে, সমশীর্ষ হবে হবে না, অবশিষ্য হবে। আর যদি বিবর্ধন পজিটিভ হয়, তাহলে একই দিকে হবে, এবং একই দিকে হলে আমরা জানি অসৎ হবে। এই কটা জিনিস বিবর্ধন দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু অনুদৈর্ঘ্য বিবর্ধনটা হচ্ছে, এটা এম ডবল প্রাইম, এটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। কেন ডেল্টা করা হচ্ছে? কারণ এই রিলেশন গুলো যেমন লিনিয়ার, এখানে যেমন L2 বাই L1 করতে পারবো না, এল প্রতিবিম্ব বাই এল বস্তু করতে পারবো না। কারণ কি, এই ইউ চেঞ্জের সাথে সাথে ভি কিন্তু সরল সমানুপাতিক হারে কিন্তু বাড়ে না। কারণ এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনে
ব্যস্তানুপাতের যোগফল আছে, মানে এদের কি বলে 1/u 1/u 1/v এরকম রয়েছে। তার মানে এটা কিন্তু ডাইরেক্ট u প্লাস v সমান যদি f হতো, তাহলে না হয় আমরা এটাকে ডাইরেক্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য বলে দিতে পারতাম। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ওরকম করে বলা যাবে না। এটাকে আমাকে ডেল্টা ভি বাই ডেল্টা ইউ বা ডিভি বাই ডিইউ বলতে হবে। ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে যে প্রতিবিম্বের যে অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য তার মান, আর ডিইউ মানে হচ্ছে বস্তুর অনুদৈর্ঘ্য দৈর্ঘ্যের মান বা মানের পরিবর্তন। তাহলে সেটা ক্যালকুলেশন, এটার নাম দিচ্ছে এম ডবল প্রাইম। তাহলে এখানে যদি আমি এদের রিলেশন গুলো আমরা যদি স্থাপন করি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি এম সমান, যদি তোমার ধরে নাও লিনিয়ার হয়, পিকিউ বাই পিকিউ হয়, জাস্ট বস্তুর আকার, তাহলে ক্ষেত্রীয়টা যেটা হবে, ক্ষেত্রীয় যেটা হবে সেখানে তো একদিকে ক্ষেত্রীয় মানে ক্ষেত্রফল থাকবে, তাহলে এ সমান ধরে নাও লেংথ, লেংথ ইন্টু ব্রেথ, মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। কার এটা হচ্ছে অবজেক্টের, বস্তুর থাকবে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর প্রস্থ। আর এ প্রাইম যেটা, এটা হচ্ছে ইমেজের, বিম্বের, বিম্বের দৈর্ঘ্য ইন্টু, বল, এইটা, তাই তো? ঠিক করেছি? ঠিক করলাম তো? ওকে। তাহলে বিম্বের ব্রেথ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ক্ষেত্রীয় যে বিবর্ধন, তার মান হচ্ছে তোমার, এর বিবর্ধনের বিবর্ধনটাকে আমরা নাম দিয়েছি এম প্রাইম, এটা সমান হচ্ছে এ প্রাইম বাই এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু বিম্বের প্রস্থ, প্রস্থ বাই বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য ইন্টু বস্তুর প্রস্থ, এরকম লিখতে পারি। যদি আমরা লিখি তাহলে দেখো এটা বিম্বের দৈর্ঘ্য বাই বিম্বের বস্তুর দৈর্ঘ্য, বিম্বের প্রস্থ বাই বস্তুর প্রস্থ। তা বস্তুটা দৈর্ঘ্য যেদিকে নেব তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে তো আমরা প্রস্থ নেব। আর যে গোলীয় দর্পণটা নিয়েছি তার সাপেক্ষে যাহাই দৈর্ঘ্য তাহাই প্রস্থ, মানে একই মান না হলেও দুটো দিক তো আইডেন্টিক্যাল, কারণ ও একটা ব্যাসার্ধ বরাবর হবে, দৈর্ঘ্য একটা ব্যাসার্ধ বরাবর হবে, প্রস্থ একটা ব্যাসার্ধ বরাবর হবে। মানে আমি বলার চেষ্টা করছি, এটা তো গোলীয় দর্পণ, এটা তো এরকম করে, এই হচ্ছে তার দর্পণ, তাহলে তার অক্ষর, তার অক্ষের উপর অবস্থিত তোমার এই বরাবর দৈর্ঘ্য আর এই বরাবর দৈর্ঘ্য, গোলীয় দর্পণের ক্ষেত্রে তো একই রকম ম্যাগনিফিকেশন হবে, তার তো আর দৈর্ঘ্য প্রস্থ বলে আলাদা কিছু নেই। গোলকের এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের বিবর্ধন কিন্তু একই হবে। তাহলে এখানের বিবর্ধন হবে একটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, আর এখানের বিবর্ধনটা হবে একটা লিনিয়ার ম্যাগনিফিকেশন। তার মানে আমরা এখানে কিন্তু পাবো এম স্কোয়ার। তার মানে জাস্ট লিনিয়ার যে তোমার রৈখিক যে বিবর্ধন, লিনিয়ার বিবর্ধনের যা মান, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ হলো, তাহলে দৈর্ঘ্যের বিবর্ধন আর প্রস্থের বিবর্ধন দুটোর মান সমান হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে, এবং দুটোর গুণফল বলে এটা এম স্কোয়ার হবে। এটা হলো। নেক্সট, ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা, অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা, তার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি ডিভি বাই ডিইউ ক্যালকুলেট করতে হবে, এটা সমান হচ্ছে এম ডবল প্রাইম। তাহলে এইটা ক্যালকুলেট করতে গেলে আমরা ফর্মুলা ইউজ করব। আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f, 1/f মানে আবার হচ্ছে 2/r। এবার যখন একটা দর্পণ তৈরি হয়ে গেছে তখন তার রেডিয়াস অফ কার্ভেচার ফিক্সড হয়ে গেছে। তাহলে দর্পণ যখন ফিক্সড, দর্পণ যখন ফিক্সড, তখন তার ফোকাস দূরত্বও ফিক্সড, কারণ তার রেডিয়াস অফ কার্ভেচার ফিক্সড। তখন তার আর ফিক্সড, কারণ আমি দর্পণ তৈরি করার পর নিশ্চয়ই তাকে আর বাকি টাকিয়ে দেবো না। তাহলে যদি ফিক্সড হয়ে যায় তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে 1/u প্লাস 1/v সমান হচ্ছে কনস্ট্যান্ট। এবার যদি আমি ডেরিভেটিভ কষি ইউ এর সাপেক্ষে, তাহলে এটা হবে 1/-1/u স্কোয়ার প্লাস
এটা হবে -1/v² ইন্টু ডিভি du সমান হচ্ছে 0। তোমরা জানো 1/x এর ডেরিভেটিভ কি হয়? ddx অফ 1/x1 কত হয়? -1/x²। ddx অফ 1/y কত হবে? -1/y² ইন্টু dy/dx। আমি সেটাই লিখেছি এখানে। তাহলে আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0। তাহলে দেখো আমার এইটা হচ্ছে কিন্তু এম ডবল প্রাইম, এইটা এম ডবল প্রাইম। তাহলে এটাকে বাঁ দিকে রাখি। তাহলে -1/v² সমান ইন্টু ডিভিডিউ সমান হচ্ছে ওইদিকে গেলে হবে +1/u²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিভিডিউ সমান হচ্ছে -v²/u²। যেখানে এই v/u, আচ্ছা v/u সমান যে তোমার এম, সেটা আমরা এখন বার করিনি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো এই যে লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা হয়, রৈখিক বিবর্ধন যেটা, রৈখিক বিবর্ধন যেটা, সেটা হচ্ছে এম সমান যেটা আমি লিখলাম স্মল পিকিউ বাই বড় হাতের পিকিউ, পিকিউ সেটা সমান হয় v/u, একটা মাইনাস থাকে। তো এবার তার স্কোয়ার যদি আমি করি তাহলে v²/u² হবে। এটা আমরা এক্ষুনি প্রমাণ করব। এটা খুবই ইজি, একটা জাস্ট সর্বসম করে দিলেই হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম ডবল প্রাইম যেটা, এম ডবল প্রাইম যেটা, সেটা হচ্ছে -v²/u²। এম ডবল প্রাইম যেটা অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা, সেটা -v²/u², সেটা সমান আমরা লিখতে পারি -v/u তার হোল স্কোয়ার। এবার আমরা এখনই প্রমাণ করব যে এটাও কিন্তু হচ্ছে রৈখিক বিবর্ধন এম। তাহলে এম ডবল প্রাইম সমান আমরা কিন্তু পাবো -m²। কখনো কখনো এটা প্রমাণ পড়ে পরীক্ষার সময়, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে কিছু প্রশ্ন পড়তে পারে বিভিন্ন রকমের। তো এখানে যেটা আমাদের প্রমাণ করা বাকি ছিল সেটা হচ্ছে এম যেটা রৈখিক বিবর্ধন যেটা এম, সেটা সমান যেমন আমরা লিখলাম PQ/PQ, এটা সমানই আবার হয় -v/u। সেটা কি করে প্রমাণ করব? ধরো অবতল দর্পণের ক্ষেত্রেই আমি প্রমাণ করছি সব, যে কোনো একটা দর্পণের ক্ষেত্রে করলে অন্যটার ক্ষেত্রে সেটা ফলো করবে। এরকম করলাম, এটা হচ্ছে অক্ষ, আমরা ধরো ছবি আঁকলাম, এটা পিকিউ, বড় হাতের একটা বস্তু, এই দিক দিয়ে লম্ব পড়লো মানে প্যারালাল পড়লো, ফোকাস দিয়ে বেরোলো। আর একটা এটা ধরে নাও সেন্টার সি, কোথার কথা, তাহলে এই বরাবর গিয়ে এই বরাবর ব্যাক করলো। তাহলে এইটা হচ্ছে আমার বস্তু ইমেজ। তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটার নাম হবে ফোকাস এফ, এটার নাম হবে সি। আর এখানে যদি লম্ব টানি তাহলে এখানে এ বি যেমন এঁকেছিলাম তেমন এটা ও। ও আর বি হচ্ছে খুব কাছাকাছি বিন্দু কারণ উন্মেষ খুব কম। তাহলে ও আর ও বি ইকুয়াল টু 0, ওবির ডিস্টেন্সটাকে আমরা এখানে কাউন্টে আনবো না। এবার দেখো পিকিউ বাই পিকিউ, পিকিউ বাই পিকিউ সমান কি করে ভি বাই ইউ পড়বো? পিকিউ, এটা হচ্ছে পিকিউ আর এটা হচ্ছে পিকিউ। ওকে, এটার মান ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ওখানে কি কি ইকুয়েশন পেয়েছিলাম? এখান থেকে ইকুয়েশন পেয়েছিলাম একটা পিকিউ, পিকিউ বাই পিকিউ সমান ও এফ বাই ভি, এটা ডিস্টেন্স হচ্ছে ভি, এটা ডিস্টেন্স ইউ। দাঁড়াও লিখে নিচ্ছি। ও গুড। আচ্ছা দেখো এখানে খুব এখানে আর একটা অন্য লাইন টানতে হবে এটা প্রমাণ করার জন্য, সেটা হচ্ছে এই মেরু দিয়ে একটা প্রতিফলন আনতে হবে। মেরু দিয়ে প্রতিফলন আনলে এটা ইজিলি প্রমাণ করা যাবে। সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখে নিতে পারো। এটা হচ্ছে অবতল দর্পণ, এখানে আছে বস্তু পিকিউ, একটা নিয়েছে
এই মেরু দিয়ে এই দিক দিয়ে আসছে, কিন্তু আলো আসছে এই বরাবর। এখানে তোমার তৈরি হয়েছে প্রতিবিম্ব। এটা কিউ, এটা পি, এটা পি, এটা কিউ। মিনিমাম দুটো আলো এলেই হয়, কিন্তু অন্যান্য দিক দিয়েও তো আলো আসবে। এবার দেখো, যেহেতু যেহেতু এই বিন্দুতে প্রতিফলন হয়েছে, আর প্রতিফলনের তো সবসময় রুল মেনটেন করতে হয়, আই ইকুয়াল টু আর হবে, তাহলে এই এই যে আই আর এই যে আর, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। গোলীয় দর্পণের প্রতিফলনের প্রতিটা বিন্দুতে যে প্রতিফলন গুলো হয়, সমস্ত বিন্দুতে কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে, তাই এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। আবার এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে এটা যদি নাম ও হয়, তাহলে আমরা দেখো ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও পি কিউ, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল পি ও কিউ, এক নাম্বার। আর দু নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল পি কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি লম্ব। তাহলে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেলটা তো এমনিই সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ যে দুটোটা আমরা দেখছি, এরা হচ্ছে সদৃশ, সিমিলার, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হলে সিমিলার সিমিলার বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে পিকিউ, পিকিউ বাই ছোট পিকিউ সমান আমি লিখতে পারি ও কিউ বাই ছোট ও কিউ। এবার দেখো, এখানে আছে বস্তু, এটা হচ্ছে বস্তু, তাহলে ও কিউ হবে বস্তু দূরত্ব, আর এটা হচ্ছে পি পি কিউ। এবার এই যে এটা হচ্ছে পি কিউ এর জায়গায়, তাহলে এটা হচ্ছে ইমেজ, মানে হচ্ছে বিম্ব। তাহলে ও ছোট হাতের কিউ হচ্ছে ভি, মানে ইমেজ ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ভি, কিন্তু এটা মাইনাস ভি হবে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ইউ, তাহলে এটা হচ্ছে মাইনাস ইউ হবে। কারণ আমরা আলো আসছে, এই দিক দিয়ে আলো আসছে, আপতন হচ্ছে আলোর ডান থেকে বামের দিকে, আর ও থেকে আমরা সব মাপছি ডান দিকে। তাহলে এই যে অনুপাত পি কিউ বাই পি কিউ, এটা সমান দাঁড়ালো মাইনাস ভি বাই, সরি, মাইনাস ইউ বাই মাইনাস ভি। তার মানে এখানে আমি পেলাম সিম্পলি পি কিউ বড় হাতের বাই স্মল পি কিউ সমান পেলাম ইউ বাই ভি। তাহলে এম সমান কি? এম সমান হচ্ছে বিবর্ধন, রৈখিক বিবর্ধন। তাহলে সেক্ষেত্রে বিবর্ধন ধরতে গেলে আমাকে ইনভার্ট হয়েছে কি ইনভার্ট হয়নি সেটাকেও আমাকে কনসিডার করতে হবে। এখানে যদি আমরা দেখি, এটা যদি অবজেক্ট সাইজ ধরি, এটা অবজেক্ট সাইজ, এটা ইমেজ সাইজ দেখি, তাহলে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু উল্টো দিকে রয়েছে। তাই এখানে একটা মাইনাস ইমেজ সাইজ, ইমেজ সাইজ, কারণ এই বিবর্ধনের মধ্যে যেহেতু ইনভার্ট করেছে কি করেনি সেটাকেও কনসিডার করে রাখা হয়, তাই এই মাইনাস সাইনটা দেওয়া কিন্তু দরকার, এটা উল্টে গেছে। তাহলে মাইনাস ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, অবজেক্ট সাইজ। সো এখানে তখন দাঁড়াবে মাইনাস পিকিউ বাই বড় হাতের পিকিউ। আর জ্যামিতি থেকে আমরা পেয়েছি পিকিউ বাই পিকিউ সমান মাইনাস ইউ বাই ভি, তাহলে উল্টে দাও, তাহলে মাইনাস ভি বাই ইউ হবে এম, তাহলে এম সমান হবে মাইনাস ভি বাই ইউ। এটা হলো রৈখিক বিবর্ধনের তোমার চেহারা। এবার এই রৈখিক বিবর্ধন যেটা আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা কি কি জিনিস পেতে পারি? এটা হচ্ছে রৈখিক বিবর্ধন এম, এম, কেউ কিছু বলছো? ওই ছবিটা দিয়েও হতো ক্যালকুলেশন করা, কিন্তু তুমি বস্তু দূরত্ব আর এই দূরত্বের সাথে তোমার এফ সি এগুলো সব জুড়ে যেত। মানে যখন দেখ, আগের ছবি বলতে বোঝাচ্ছে, কোশ্চেনটা যেটা বললো যে আগের ছবিটা দিয়ে আমি ক্যালকুলেট করতে পারবো না, কেন? পারবো পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু একটা ইমেজ যখন তৈরি হয়, একটা ইমেজ যখন তৈরি করা হয়, তখন মিনিমাম, মিনিমাম আমরা দুটো রশ্মির কথা আলোচনা করি। তার মানে কি দুটো রশ্মি শুধুমাত্র যায়? অ্যান্সার হচ্ছে না। একটা পয়েন্ট থেকে হাজার হাজার ভাবে রশ্মি যায়, তাদের মধ্যে অনেকগুলো মানে রশ্মি এক পয়েন্টে মিলিত হতে পারে। এইটা যেমন এখান থেকে গিয়ে তোমার ফোকাস দিয়ে বেরিয়েছে,
সি দিয়ে গিয়ে তোমার পারপেন্ডিকুলারলি আবার সি দিয়ে বেরিয়েছে, আবার এখান থেকে আর একটা রশ্মি এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে আসবে। এটা তো এগুলো তো সব তোমার প্রত্যেকটাই কিন্তু তোমার একসাথে এসে কন্ট্রিবিউট করবে। ওই মাথা থেকে যতগুলো রশ্মি আসবে সব কিন্তু ওখানে গিয়ে কন্ট্রিবিউট করবে। এবার কেন আগেরটা হলো না, কারণ আগেরটাই ক্যালকুলেশন আমি ওয়ের সাথে কানেকশন পাচ্ছিলাম না এই ডিস্টেন্সে। জ্যামিতি ক্যালকুলেশন করলে অবশ্যই করা যাবে, করা যাবে না তা নয়, একই জিনিস, ওটা আসবেই। ওপি পিকিউ বাই পিকিউ সমান হচ্ছে ইউ বাই ভি, এই যে ফর্মুলাটা, এটা জ্যামিতি, তাহলে এর জ্যামিতিটা একটু ডিফিকাল্ট, ডিফিকাল্ট নয়, দুটো তিনটে ত্রিভুজ দিয়ে করতে হবে, এটা খুব ইজিলি চলে এলো, জাস্ট একটা ট্রায়াঙ্গেল দিয়েই চলে এলো। কিন্তু ও ক্ষেত্রে হয়তো আসবে না, একদমই নয়, অবশ্যই আসবে, আসতে তো ওকে হবেই। এই হচ্ছে ট্রায়াঙ্গেল, কিন্তু জুড়ে দিলে ভালো, জুড়ে দিলে খুব ইজিলি চলে আসছে। ওকে, দেখিস ওটা দিয়ে করা যায় কিনা একবার ট্রাই করে। দেখো এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এখান থেকে কি কি ইনফরমেশন জানা যায়? নাম্বার ওয়ান হচ্ছে, যদি এম দেখা যায় পজিটিভ, ধনাত্মক যদি এম বলে, তাহলে দেখো এম যদি পজিটিভ বলে, তাহলে তাহলে এই ভি আর ইউ, এদের দুজনের সাইন কিন্তু উল্টো হতে হবে, কারণ অলরেডি মাইনাস আছে। তাহলে হয় ভি যেদিকে, ইউ উল্টো দিকে হতে হবে। তাহলে এটা পজিটিভ হতে হলে কি হতে হবে? হতে হলে হচ্ছে ইউ এবং ভি, এদের সাইন আলাদা হতে হবে, আলাদা হতে হবে। তার মানে আলাদা হতে গেলে কি করতে হবে? তাহলে পোলের দুই পাশে দুটোকে থাকতে হবে, ইমেজ একদিকে থাকবে, অবজেক্ট অন্যদিকে থাকতে হবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি, তার মানে যে অবজেক্ট আর ইমেজ পোল সাপেক্ষে উল্টো দিকে থাকবে, অবজেক্ট এবং ইমেজ পোল সাপেক্ষে বিপরীত দিকে থাকবে, বিপরীত দিকে থাকবে। এবার দেখো, যদি বিপরীত দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা তোমরা দেখবে কেস স্টাডি করে, যে এটা তোমার কি বলে, এর ক্ষেত্রে আমার উত্তলের ক্ষেত্রে, উত্তল এবং অবতল দর্পণ, দর্পণ এদের কোন ক্ষেত্রে, এদের কোন ক্ষেত্রে এম পজিটিভ হবে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, একটু ভেবো, হোমওয়ার্ক। আর এম যদি নেগেটিভ হয়, তাহলে ইউ আর ভি এর সাইন একই হবে, তার মানে একই দিকে থাকবে। তাহলে যেদিকেই তোমার বস্তু আছে সেদিকেই তোমার ইমেজ তৈরি হবে। আর সেদিকে যদি ইমেজ তৈরি হয়ে যায়, তাহলে আমি পর্দায় ফেলতে পারবো, কারণ বস্তুটা রিয়াল। যদি পর্দায় আমি ফেলতে পারি, তাহলে হবে সদ্বিম্ব। আর এখানে যেহেতু উল্টো দিকে হচ্ছে, আর বস্তু যেহেতু রিয়াল, তাহলে যদি বস্তু রিয়াল হয়, তাহলে তার ইমেজটা হবে ইমাজিনারি, ইমাজিনারি নয়, অসৎ, তার মানে হবে ভার্চুয়াল। তাহলে এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছি অসৎ বিম্ব হবে। যদি উল্টো দিকে হয়, বস্তু সৎ হলে ওটা অসৎ হবে, বস্তু অসৎ হলে ওটা হবে সৎ, তাহলেই আমরা কেবলমাত্র উল্টো দিকে হবে। আর যদি 2 নাম্বার, যদি এম হয় নেগেটিভ, মানে এম যদি নেগেটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এম তো মাইনাস অলরেডি দেওয়া আছে ভি বাই ইউ, তাহলে ভি আর ইউ এর সাইন একই হতে হবে, ভি এবং ইউ এর সাইন একই হতে হবে। তাহলে একই হতে গেলে কি হবে? একই হতে হবে মানে কি? একই দিকে হবে, কারণ আমি পোল থেকেই মাপবো। তাহলে একই দিকে বস্তু এবং ইমেজ থাকবে। তাহলে বস্তু যদি রিয়াল হয়, তাহলে সৎ বস্তুর সদ্বিম্ব হবে। যদি বস্তু সৎ হয়, এটা সৎ হবে। এটাও তোমরা দেখবে কোন ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে সম্ভব, এটা তোমরা ট্রাই করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক।
আর একটা হোমওয়ার্ক তোমাদের দেব, সেটা হচ্ছে যে উত্তল এবং অবতল দর্পণে দর্পণে অসৎ বস্তুর সৎবিম্ব তৈরি করা যায় কি? তৈরি করা যায় কি? এই পর্যন্ত যদি প্রশ্ন করে, তাহলে তোমাদের মনে ডাউট থাকবে যে হ্যাঁ কি না। কিন্তু প্রশ্নে যদি এরপরে কিছু অ্যাড করে, চিত্র সহকারে ব্যাখ্যা করো, তাহলে জানবে হওয়ার চান্স খুব বেশি। চিত্র সহকারে ব্যাখ্যা করো। এটা নিশ্চয়ই এর সাথে সাথে আমরা আগে যেহেতু পড়েছিলাম, সমতল দর্পণে কিন্তু করা যায় অসৎ বস্তুর সৎবিম্ব। সমতল দর্পণে কিন্তু একবার তোমরা ভেবে নেবে, ভেবে নিও যে সমতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রে করা সম্ভব। এক্ষেত্রে কি সম্ভব? এটা লিখে পাঠিও। হোমওয়ার্ক গুলো প্লিজ করো। দেখো, অপটিক্স কিন্তু খুব টাফ নয়। অপটিক্স কিন্তু হচ্ছে, বিশেষ করে এই জিওমেট্রিক্যাল অপটিক্স কিন্তু খুব সহজ। যে কোনো মুহূর্তে তুমি অপটিক্স কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। কিন্তু এর যে পরপর যে সিস্টেমেটিক ওয়ে আছে, সেগুলো যদি পরপর করে যাও, তাহলে কিন্তু কোনো রকম কোনো বেগ পেতে হবে না। আমি যেটুকু যেটুকু বুঝছি, সেটুকু যদি আমি তোমাদের বোঝাতে পারি পড়ে টোড়ে, তাহলে কিন্তু তোমাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে, অপটিক্স থেকে কিন্তু তোমাদের অ্যাট লিস্ট 12 থেকে 14 নম্বরের প্রশ্ন কিন্তু পড়বে। সো মানে ফিজিক্যাল আর এই জিওমেট্রিক্যাল অপটিক্স দুটো মিলিয়ে। সো দিস ইজ নট, মানে এটা ছেড়ে বাদ দিয়ে চলে যাব এরকম কিন্তু করা যাবে না। কিন্তু তার সাথে সাথেও আরেকটা কথা বলছি, আমরা কিন্তু এখানে ফুল মার্কস পাবো সবাই, কোনো চাপ নেই। চলো তাহলে, গুড নাইট, বাই। আর লিখছি না, আমি আর প্রেডিক্ট করছি না, তবে চেষ্টা যেটা আমার আছে সেটা হচ্ছে থার্সডেতে অবশ্যই ক্লাস নেব। অবশ্যই বলতে গিয়ে আমার কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে, সেজন্য থার্সডে ট্রাই করুন। কারণ ক্লাসগুলো এখন না নিলে বিপদ হয়ে যাবে। সিলেবাস শেষ করা তখন, মানে ডিসেম্বরের মধ্যে শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, চলো তাহলে, বাই, গুড নাইট।